কিউরিও ফাইটার আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? হ্যাঁ, এটাই হচ্ছে সেই ঘর যে ঘর থেকে কিউরিও ফাইটে এতদিন ধরে এত ভয়ানক কল রেকর্ডিংসগুলো রেকর্ড করা হয়েছে। আজকে আমি কৌস্তব আপনাদের সামনে রয়েছি এবং আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেটা স্পেশাল একটা ঘটনা। একটা আদিবাসী তন্ত্র এবং ভুডুইজমকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটার মেন সূত্রপাত। আপনারা কি কখনো শুনেছেন যে কোনো মেয়ে চোখ বন্ধ করে হেঁটে চলে বেড়াচ্ছে, কিছু দেখার প্রয়োজন পড়ছে না তার, অথবা ঘুম চোখে উঠে আপনি দেখলেন যে আপনার যে ফ্যান রয়েছে সেই সিলিং ফ্যানের ওপরে কেউ ঝুলে রয়েছে, হঠাৎই আপনি আপনার হাতের তালু বা পায়ের চেটো থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেখানে ফিজিক্যালি কোনো ড্যামেজের বা আঘাতের কোনো চিহ্নই নেই। এই সব কিছু যদি আপনারা শুনে না থাকেন এবং আপনাদের যদি এরকম ধরনের মিস্টেরিয়াস কন্টেন্ট ভালো লাগে, তাহলে অবশ্যই কিউরিও ফাইটার আজকের এই এপিসোডটা শেষ অবধি শুনুন। এবং হ্যাঁ, আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই কিউরিও ফাইটার এই কন্টেন্টগুলো শোনেন, এই ঘোষলি কল রেকর্ডিংগুলো শোনেন, কিন্তু ৫৫% মানুষ এখনও সাবস্ক্রাইব করেননি। কিউরিও ফাইটার এই কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করেন, অ্যানালিটিক্স দেখলেই আমি বুঝতে পারি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে শুনুন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন কিউরিও ফাইটার আপনারা পেয়ে যাবেন। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিং করতে চান, তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম আইডিটা এখানে আপনারা দেখতে পাবেন, বিং কৌস্তব আমার ইনস্টাগ্রাম আইডির নাম। আর ইমেল করেও যোগাযোগ করতে পারেন curiofight@gmail.com এই ইমেল আইডিতে। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা ৩টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো পূর্ণিমাদি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি গো। তুমি কেমন আছো বল? আমিও ভালো আছি। তোমার সাথে বেশ কিছুদিন আগে একটা জিনিস নিয়ে কথাবার্তা হচ্ছিল। সেই কথাবার্তা বলার সময় তুমি মহাভারতের এপিসোডটা করেছিলে আমাদের সাথে। হ্যাঁ, সেই সময় তুমি ঘটোৎকচ এবং মায়াঙ্কের ব্যাপারটা জানাও। সেই মহাভারতের পার্টিকুলার এপিসোডে যে মায়াঙ্ক নামটা এসছে মায়া থেকে, মায়া। অ্যান্ড এটার ব্যাক স্টোরিটা কি? ঘটোৎকচ এবং তার মা হিড়িম্বা যে জায়গাটা জুড়ে থাকতেন, সেই জায়গাতেই এই ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা সেটা এতটা প্রসিদ্ধ হয়। তারপর থেকেই মায়াঙ্কের উৎপত্তি এখান থেকেই, আসামে যেটা রয়েছে ব্ল্যাক ম্যাজিকের পীঠস্থান বলা যেতে পারে, ঘাঁটি। এবার এই কথাবার্তার সময় তুমি একটা পার্টিকুলার টার্ম ইউজ করো যেটা হচ্ছে আদিবাসী তন্ত্র, তাই তো? এই আদিবাসী তন্ত্রের ব্যাপারটা আমাকে খুব কি বলবো আকর্ষণ করে। আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, পড়াশোনা করি, ইভেন অনেক জিনিসপত্র জানতে পেরেছি এই বিষয়টা নিয়ে, আদিবাসী তন্ত্রের বিষয়টা নিয়ে। আমরা তো এমনিতেই তন্ত্রের বিভিন্ন জিনিসপত্র দেখি, শুনি, জানি, বা সেগুলোর এক্সপিরিয়েন্সও শেয়ার করা হয়েছে। বাট যখন তোমাকে এটা বললাম, তুমি বললে যে এই আদিবাসী তন্ত্র নিয়ে একটা ঘটনা রয়েছে, বা বলতে পারি ঘটনাটার মধ্যে এই পুরো জিনিসটা খুব বেশিভাবে ইনভলভড, তাই তো? আমি তোমার থেকে এই পার্টিকুলার ঘটনাটা জানতে চাই, কারণ আমার এটা মনে হয়, বা তুমিও বলেছো, তোমার হাজবেন্ড অর্থাৎ দাদা, মানে যিনি অ্যাকচুয়ালি এগুলো করেন, প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গেছিলেন উনি। এটাই হ্যাঁ। কি হয়েছিল পূর্ণিমাদি, একটু শুরু থেকে জানতে চাই কি হয়েছিল। এটা তো আমি বলবোই, ঘটনাও বলবো অবশ্যই। সব থেকে আগে বলে রাখি কৌস্তব, মানুষ হয়তো ভাবে যে তান্ত্রিক মানেই অসাধ্য সাধন হয়। ঠিক কথা। অ্যাস্ট্রোলজির যেখানে শেষ হয়, তন্ত্র সেখান থেকে শুরু হয়। এটা আমাদের লাইনের একটা কথা। তার কারণ অ্যাস্ট্রোলজিতে অনেক কিছু দৃশ্যমান, অর্থাৎ ছকে, প্রেডিকশনে অনেক কিছু দৃশ্যমান এবং অদৃশ্যমান জিনিস থাকে, যেগুলো হয়তো হবার নয়, সেগুলো তন্ত্রের মাধ্যমে করা যায়। ব্ল্যাক ম্যাজিক তন্ত্রের মাধ্যমে অনেক কিছু লোকের ক্ষতিও করা যায়, আবার ভালো তো অবশ্যই করা যায়। এটা ডিপেন্ড করছে কোন মানুষটা কাজ করছে, ভালোর জন্য করছে না খারাপের জন্য করছে। তো আজকে এমনই আমি একটা ঘটনা তুলে ধরবো, যেখানে
টানাপোড়েন রয়েছে, অর্থাৎ একদিকে একজন তান্ত্রিক চাইছে ক্ষতি হোক এবং আরেকদিকে আরেকজন তান্ত্রিক চাইছে আমি বাঁচাবোই সেই ব্যক্তিটাকে, বুঝেছো? এই আচ্ছা। করতে করতেই আমার হাজবেন্ডের জীবন মরণের একটা সমস্যা উপস্থিত হয়েছিল। হুম। তো সবার প্রথম আমি ঘটনায় যাই। এই এটা কোন ঘটনাটা সালে হয়েছিল দাদা? বলছি। এই ঘটনাটা ঘটে কোভিড এর সেকেন্ড যে পিরিয়ডটা চলছে তখন। আচ্ছা, 21 এর দিকটাতে। হ্যাঁ, ওই 21 এরকম করে ঘটনাটা, ঠিক আছে? হুম হুম কি হয়, একজন নব দম্পতি, তার ছেলের নাম হচ্ছে রাজেশ এবং মেয়ের নাম হচ্ছে শিপ্রা। হুম মেয়ে ছিল ঘোষ আর ছেলে ছিল মুখার্জি, অর্থাৎ ছেলেটি ব্রাহ্মণ আচ্ছা। আর মেয়েটি আই থিঙ্ক ঘোষরা কায়স্থ হয় বোধহয়, তো কায়স্থ এরকম কোনো ব্যাপার। বাট তাদের মেয়েটি কিন্তু খুব কম বয়সে বিয়ে করে। 11-12 পড়াশোনা চলাকালীনই তার লাভ হয় ওই রাজেশের সাথে, প্রেম হয়। হুম হুম তো স্বাভাবিক তখন ছেলেটি টেলিকলারের কাজ করে, রাজেশ কল সেন্টারে। কল সেন্টারে কাজ করে। হ্যাঁ, হুম হুম এবার অবস্থা যে খুব ভালো মোটেও না, মাঝামাঝি অবস্থা। মা বাবার একমাত্র একটি সন্তান, আর কোনো মেয়ে নেই। তো ছেলেটা যখন ঘরে জানায় যে সে এরম একটা মেয়েকে ভালোবাসে, খুব ভালোভাবে বাড়িতে জানিয়েছিল সে বিয়ে করতে চায়। হুম প্রথম দিকে তার বাবা একটু অরাজি হলেও মেনে নেয়, কিন্তু তার মা প্রথম থেকেই বিপক্ষে ছিল। কেন ব্রাহ্মণ বলে তার? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক ধরেছো। তার মায়ের বক্তব্য হচ্ছে ব্রাহ্মণ ছেলে ওই কায়স্থ বা ঘোষ, আমি জানি না, ঠিক কায়স্থই হয় বোধহয়, তো তাদেরকে বাড়িতে আনবে না, ঠিক আছে? হুম হুম কিন্তু ওর ছেলেটা বারবার বোঝাচ্ছে যে বিয়ের পর তো আমাদের টাইটেল চেঞ্জ হয় মেয়েদের, তার মানে সেও দেখতে গেলে ব্রাহ্মণ হয়ে যাবে, তাতে সমস্যাটা কোথায়? না না, আমার বাড়িতে কালী আছে, কালীর ভোগ রান্না হয়, এই হয়, ওই আমার একমাত্র বউ, সে অন্য জাতের হবে, তাকে দিয়ে আমি ভোগ রান্না করাতে পারবো না, বা আমার বাড়িতে আমার মা কালী তাকে অ্যাকসেপ্ট করবে না। মানে একটা মন গড়া কথা, যেটা মা কালীর নয়, হুম 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 সেটা উনি নিজে বসিয়ে দিলেন যে মা কালী অসন্তুষ্ট হবে ওই মেয়েকে ঘরে আনলে। তো ছেলেটি খুব ভালো, প্রথমে তো বাড়িতে জানাই, কেউ রাজি হলো না। যখন ছেলেটি মন্দিরে বিয়ে করে, মন্দিরে বিয়ে করার পর একটা ভাড়া বাড়িতে ওঠে। এবার বাড়ি ভাবো ছেড়ে দিল। বাড়ি ছেড়ে দেয়। হ্যাঁ, ভাবো টেলিকলারের কতই বা এমন পেমেন্ট হবে, তাই না? হুম তার মধ্যে যদি এই বাজারে কলকাতার মতো জায়গায় ঘর ভাড়া দিয়ে থাকতে হয়, তাহলে অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। এবং সদ্য বিয়ে করেছে, তাদের ভবিষ্যৎ আছে সামনে, হুম খুব কষ্টেই দিন কাটে। কিন্তু ছেলেটা যাই হোক মেয়েটাকে নিয়ে শান্তিতেই রেখেছিল, কোন রকম 1 BHK একটা ফ্ল্যাট ভাড়া নেই, এবং রাজারহাটে থাকতে শুরু করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইবার আর ছেলেটির আসল বাড়ি হচ্ছে ব্যান্ডেলে। আচ্ছা ওকে। হ্যাঁ, এবার ছেলেটা দিন যায়, প্রত্যেক দিনই কাটে, ঠিকঠাকই কাটে। হঠাৎ একদিন তার বাড়ি থেকে তার মায়ের ফোন আসে। এতদিন কিন্তু মা কোনো যোগাযোগ করেনি। হুম হুম হঠাৎ করে তার ছেলের ফোনেই ফোন করে যে বাবু, ঘর বড় ফাঁকা লাগছে, আমি অন্যায় করেছি, আমার ভুল হয়েছে, তো তুই বৌমাকে নিয়ে আয়, আমি মেনে নেব। হুম, এরা তো ভীষণ খুশি হয়ে যায়, স্বামী স্ত্রী দুজনেই। ঘরে এসে তার বউকে বলে যে শিপ্রা তুমি কি যাবে, মা এরম ফোন করে। এমনকি বাড়িতে সন্ধ্যেয় আসার পর তার বাড়িতে কল হয়, শিপ্রার সাথেও তার শাশুড়ি কথা বলে যে মা, আমি তো তোকে এখনো চোখেও দেখিনি, ছবিতে দেখেছি, তো তুই আয়, আমার ভুল হয়েছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমার একটি মাত্র ছেলে, তোরা বাইরে থাকলে কি করে হবে বল। যাই হোক, এরকম কথোপকথন হয়। মেন্টালিটি চেঞ্জ হয়েছে। মেন্টালিটি চেঞ্জ হয়, এরা বলে যাই হোক, মা তো শুধরে গেছে, তাহলে আমরা যাই। অগাধ স্বপ্ন নিয়ে মেয়েটা এবং ছেলেটা আবার সব জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে বাড়ি ফিরে আসে, মানে পার্মানেন্টলি পুরো। পার্মানেন্টলি। হ্যাঁ, পুরো ঘর যা ভাড়া নিয়েছিল সেই ভাড়াও ছেড়ে দেয়, এই বাড়িটিও ছেড়ে দেয়, পুরোপুরি পার্মানেন্টলি এসেছিল। এরপর তার মা, মানে 2 দিন হয়তো শ্বশুর বাড়িতে মেয়েটি কাটিয়েছে, 3 দিনের দিন তার মাসি শাশুড়ি কল করেছে যে নতুন বিয়ে হলে কি হয়, বিভিন্ন জায়গায় ডাকে, তো নেমন্তন্ন করে আর কি। তো মাসি শাশুড়ির বাড়ি ছিল দুর্গাপুরে। তো মাসি শাশুড়ি ডাকে যে আমার বাড়িতে বিয়ের পর তো ওরা আসেনি, ওদেরকে পাঠা 2 জনকে, এবং তুই চাইলে তুইও আসতে পারিস, মানে তার বোনকে বল, ছেলেটির মাকে। তো এরা বলে হ্যাঁ খুব ভালো কথা। বাবা যায় না, মানে শ্বশুর মশাই এতে কিন্তু ইনভলভ ছিল না, কিছুই জানতো না সে। ছেলেটির মা, ছেলেটি এবং ওই শিপ্রা, এরা 3 জন মিলে মাসি শাশুড়ির বাড়িতে যায় দুর্গাপুর। সেটা ছিল কিন্তু ভূত চতুর্দশীর রাত, মানে কালী পুজোর আগের। কালী পুজোর আগের রাত। আর কালী পুজোর দিনে ওদের ঘরে বললাম না কালী ঠাকুর আছে,
তো তখন ওর মা বলে যে আমাদের যখন এখানেই কালী পুজো হচ্ছে, তো এই বছর আর করবো না কালী পুজো বাড়িতে নতুন করে, মূর্তিটাকেই নিয়ে যাই বোনের বাড়িতে। এটা সব থেকে আশ্চর্যের ব্যাপার, ভাবো একবার। এক্স্যাক্টলি, বাড়িতে প্রতিষ্ঠিত বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি, ছোট সাইজেরই, খুব বড় না। কিন্তু আমার কথা হচ্ছে, ছোট হোক বা বড় হোক, মা তো মাই প্রতিষ্ঠিত। ও নিজের বোনের বাড়ি মূর্তিকে তুলে নিয়ে চলে গেল। আচ্ছা, হ্যাঁ, যে বোনের বাড়িতেই পুজো হবে, একবারে ধুমধাম করে পুজো হবে। তো মেয়েটার এখানে একটু কিন্তু লেগেছিল, কিন্তু দেখো প্রথম থেকেই মেয়েটা জানে যে সে বাড়ির চক্ষুস্থূল। এরপরে আবার যদি নিজে কোনো যুক্তি দিতে যায় তারও ক্ষতি হতে পারে, সেই কারণে মেয়েটা কিচ্ছু প্রতি উত্তর করে না, এই ব্যাপারে না কি গলায় না। তো সবাই মিলে মাসি শাশুড়ি বাড়িতে খেতে যায়। ভূত চতুর্দশীর রাতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। পরের দিন কালী পুজো, তার জোগাড় যন্ত্র চলছে। দুটো কালী পুজো হবে, একটা মাসি শাশুড়ির, একটা ওর মায়ের। মানে জমজমাট ব্যাপার। জমজমাট ব্যাপার একদম, হ্যাঁ। এবং ওদের রীতিমতো পাঠা বলি হয়, 4-5টা পাঠা বাঁধা, মানে ওদের সারা বছর পাঠা বাঁধা থাকে, বুঝলে তো, মানে আচ্ছা। পোষে ওরা। পরে বলি হয়, গ্রামগঞ্জের দিকে এরকম হয়। হুম, তো এবারে এখানে আরেকটা নিয়ম আছে, যদি কোনো পাঠার ধরো বলি হওয়ার আগের দিন সর্দি হয়ে গেল, হুম, হুম। তাহলে না সেই পাঠাটাকে বলি দেওয়া যায় না, ইমিডিয়েট বেসিসে তখন অন্য কালো রঙের পাঠা খুঁজতে হয়। আচ্ছা আচ্ছা। এবারে এক্ষেত্রেও তাই ঘটেছিল, 4-5টা পাঠা বলি হওয়ার কথা ছিল, তার মধ্যে একটা পাঠা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় রাত্রিবেলা, ভূত চতুর্দশী রাতে, পরের দিন বলি হবার আছে। হুম 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 হুম। তো এবার অসুস্থ হয়ে গেল বলে ওটাকে আর বলি দেওয়া যাবে না। পরের দিন সকালে, সেই দিন না খুব চাপও থাকে, মানে সহজে পাঠা পাওয়া খুব মুশকিল ব্যাপার। হুম, তো পরের দিন ওই ছেলেটি, মানে ওই শিপ্রার হাজবেন্ড আর তার মাসি শাশুড়ির যে ছেলে, হুম, তারা হুম। দুইজন মিলে হন্য হয়ে খালি পাঠা খুঁজতে গেছে, যে আচ্ছা। ইমিডিয়েট বেসিসে কোথায় পাঠা পাওয়া যায়, কালো পাঠাই চাই, মিশ কালো। হুম, এদিকে ঘরে রয়েছে শুধু মহিলা। রাত, যাই হোক, পাঠা পাওয়া যায়, অনেক উচ্চ দামে কিনতে হয়। হুম। দিয়ে রাত্রিবেলা 5টা পাঠা বলি হয়। তারপরে মায়ের চক্ষুদানের পর সেই পাঠার মাংস খিচুড়ির মধ্যে মিলিয়ে প্রসাদ হিসাবে ভোর 4টে নাগাদ গ্রামগঞ্জের মানুষদিকে সবাইকে দেওয়া হয়। আচ্ছা, মানে ওই মাংস খিচুড়ির মধ্যেই মিশিয়ে দেওয়া হবে। তো এই সমস্ত কিছু মেয়েটা করে, খাওয়া দাওয়া হয়, এমনকি ভোগ রান্নায় ওকে কিন্তু হাত দিতে দেয়নি। মানে শাশুড়ি রাজি হয়ে গেলেও এই জায়গাটায় মেয়েটা একটা মানে ছিল, মেয়েটা ভেবেছিল হয়তো প্রথম বছর সে রান্না করবে, বাট না, পুজোর কোনো কাজে কিন্তু তাকে হাত দিতে দেওয়া হয় না, এই কারণ বলে যে তোমার 1 বছর হয়নি, সদ্য বিয়ে হয়েছে, এখন তোমাকে কিছু করতে হয় না, পরের বছর থেকে তুমি করবে। আচ্ছা। তুমি এই বছরটা দেখো কি করে কি করছি না করছি, তুমি দেখো, কারণ আমাদের ব্রাহ্মণদের অনেক কিছু নিয়ম আলাদা আছে। হুম হুম। এরকম কোনো Actually কি আলাদা আছে? না, অ্যাকচুয়ালি বলতে কিছু কিছু জায়গা হয়তো এমন কিছু না, কারণ যতই হোক কায়স্থরাও হিন্দু এবং ব্রাহ্মণরাও হিন্দু। হুম হুম। এখানে কোনো দ্বিজাতি নয় যে পুরো নিয়ম চেঞ্জ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা। তো তাকে বলা হয় দেখতে, ও কিছু প্রতি উত্তর করে না, সেদিন পুজোতে হাত পাত দেয় না। তো ভোগ খাওয়া হয়, ভোগ খাওয়ার পর সবাই যে যার শুতে যায়, মেয়েটাও শুতে যায় তখন 5টা 5:30 ধরো। হুম। তারপরে 11টা নাগাদ থেকে যে মেয়েটা ঘুম থেকে ওঠে, সম্পূর্ণ আলাদা একটি মেয়ে। কেন? সম্পূর্ণ আলাদা বলতে ও আর চোখই খোলেনি, কিন্তু সে উঠেছে, দাঁড়িয়েছে, টয়লেট গেছে, এবং টয়লেটে গিয়ে ও অদ্ভুত কিছু ক্রিয়াকলাপ করেছে, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা তার দুটো চোখ বন্ধ অবস্থায়, চোখ বন্ধ করে এইসব করছে? চোখ বন্ধ করে। এবং তার বর তখনও ঘুম থেকে ওঠেনি, সারাদিন খাটাখাটনি গেছে রাতে, তখনও ঘুম থেকে ওঠেনি, এবং রুম অ্যাটাচ বাথরুম, তাই রুমের ভেতরে কি হয়েছে বাইরের কেউ কিন্তু জানে না। হুম হুম হুম। তার হাজবেন্ডও ওঠেনি, কিন্তু পরে জানা যায় যে মেয়েটি যা যা ক্রিয়াকলাপ করেছিল পুরোটাই চোখ বন্ধ অবস্থায় 11টার সময় থেকে ওঠে। আশ্চর্যের ব্যাপার, মেয়েটা মুখ ধুয়েছে, ফ্রেশ হয়েছে, ফ্রেশ হয়ে মেয়েটা একটা শাড়ি পরেছে, মানে কিরাম শাড়িটা বলবো তোমার, নেট শাড়ি, যে মানে অর্ধেক দেখা যাচ্ছে বডির, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। এবারে একটা সাধারণ নতুন বিয়ে হওয়া বউ কখনোই এরকম স্বইচ্ছায় শাড়ি পরবে না আশা করছি শ্বশুর বাড়িতে গিয়ে। তো এই নেটের একটা শাড়ি পরে, যেখানে সর্বত্র সবকিছু প্রায় দেখা দেখা যাচ্ছিল, তো কালো রঙের ছিল সেটা। তো মেয়েটা নাকি এরকম শাড়ি টাড়ি পরে, হঠাৎ করে তার হাজবেন্ডের ঘুম ভাঙে, ও 12টা 12:30 নাগাদ উঠে দেখে মেয়েটা খাটে বসে আছে এবং বসে বসে দুলছে। মানে এটা চোখ কি বন্ধ করে। সকালবেলা? হ্যাঁ, সকাল 12টার কথা বলছি, আচ্ছা। বসে বসে দুলছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, এতক্ষণ হয়ে গেছে, বাইরে থেকে কিন্তু কেউ ওদেরকে ডাকেনি হুম হুম। যে ওঠ, হ্যাঁ এত বেলা হলো, নতুন বউ এতক্ষণ ঘুমাচ্ছিস কেন, কেউ ডাকেনি। তো এবার ওর ছেলেটা বলছে, ঘুম ভেঙে দেখে যে বউটা ওর পায়ের কাছে বসে
মানে কিরাম বসে আছে বলতো, দুটো হাঁটুকে মুখের মধ্যে দিয়ে মুখটা গুঁজে দুলছে, বসে বসে দুলছে, চুল খোলা। আচ্ছা তো আচ্ছা। এবারে প্রথমেই উঠেও এরকম সিন দেখে না একটু ঘাবড়েছে, তারপরে বলে, শিপ্রা তুমি উঠেছো তো আমাকে ডাকোনি কেন? এত বেলা হয়ে গেল, মাসিরা কি ভাববে, এত কাজ পড়ে আছে। হ্যাঁ, হুম হুম তো পুজো হয়েছে রাতে, ধরো কাজ ফাজ পড়ে আছে, তুমি এক কাজ করো, ঠাকুরের বাসনগুলো ধুয়ে দাও, বাইরে বেরিয়ে একটু হাতে হাতে হেল্প করে দাও। ও কিন্তু কোনো উত্তর দেয়নি, ও ওইভাবে কন্টিনিউয়াস দুলে যাচ্ছে। হুম 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 তখন ওর হাজবেন্ড ওকে ধরে ঢাকায়, যে শিপ্রা ওঠো, কি করছো তুমি এইভাবে বসে আছো দুলছো? তখন ও নাকি চোখ বন্ধ করেই ওর দিকে তাকানো বলা ভুল হবে, মানে ওর দিকে মুখটা করে, কিন্তু ওর দুটো চোখ বন্ধ। মানে সামনের দিকে মুখ ঘুরিয়েছে কিন্তু চোখ সামনের বন্ধ। দিকে মুখ ঘুরিয়েছে, মানে ওর দিকেই তাকিয়েছে, কিন্তু তাকায়নি আবার, কারণ ওর চোখ বন্ধ। হুম, ব্যাপারটা মুখটা বুঝছো? ঘুরিয়েছে। মুখটা ঘুরিয়েছে ওর হাজবেন্ডের দিকে। তো ওর হাজবেন্ড বলে, তুমি চোখ বন্ধ করে আছো কেন, তাকাচ্ছ না কেন? হুম হুম তখন ও একটা হাত দিয়ে ইশারা করে দরজাটা খুলতে বলে, মানে ঘরের দরজাটা খুলতে বলে। হুম ওর বর চুপচাপ নেমে যায়, দরজাটা খুলে বাইরে বেরিয়ে যায়, দিয়ে ওর মাকে ডাকছে, ও মা, মা শিপ্রাকে চা দাও, ঘুম থেকে উঠেছে, ওর মনে হয় ঘুম কাটেনি, চোখ বন্ধ করে আছে। হ্যাঁ, ওকে একটু চা দাও। ওর মা কিন্তু কোনো কথার প্রতি উত্তর দেয় না এবং চা নিয়ে মোটেই আসেন। তারপর মেয়ে শিপ্রা ঘর থেকে বেরোয়, এবং সব থেকে বড় কথা, সে বেরোয় না, সে দৌড়ে পালায়। দৌড়ে পালায়। হ্যাঁ, এবার আমি ঘরটার বর্ণনা দিই। হুম, ওদের বাড়িটা 4 কাঠা জায়গার উপর, মাসির বাড়িটা 4 মানে কাঠা অনেক জায়গার বড়। উপর। হ্যাঁ, অনেক বড়। মধ্যিখানে বাড়ি, দুপাশে পুরো গোল অ্যারাউন্ড গাছপালা লাগানো আছে, বাগান টাইপের। আর বাউন্ডারি হয় না, ওই বাউন্ডারির ওপরে কাঁচ পোতা আছে, অনেকেই দিয়ে রাখে দেখবে, চোর টোর বা জন্তু জানোয়ার, যাই হোক, কাঁচ পোতা আছে। ওই শিপ্রা চোখ বন্ধ অবস্থায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে ওই পাঁচিলটাকে টপকে দিয়েছে। পাঁচিলটা অনেক উঁচু, ওটা মানে ও টপকানো এত সহজ না, এবং কোনো ধাপে ধাপ টপকেছে এমন না, ব্যাপারটা বুঝছো? ও ডিরেক্টলি জাম্প করেছে, লাফ দিয়ে টপকে দিই। লাফ দিয়েছে। মানে একটা হয় আমরা পাঁচিলটাকে ধরবো তারপরে ওঠার চেষ্টা করব, ওরকম না, ও দৌড়ে বেরিয়েই নাকি জাম্প করেছে, আচ্ছা। এবং দৌড় পুরো দৌড়ছে, এবং ওর পেছনে ওর হাজবেন্ড মারাত্মক রকম দৌড়ছে, এবং ওর যে এত ক্ষমতা, মানে পেরে উঠছে না ওর হাজবেন্ড ওর সাথে দৌড়ে, ওকে নাগাল পাওয়ার দড়াচড়ার বাইরে। এবার হঠাৎ করে সামনে নাকি একটা অটো আসে বলে ও দাঁড়ায়, তখন হাজবেন্ডটা ওকে ধরে, মানে ধরে ফেলে। ধরে ফেলে, তখন নাকি অজ্ঞান হয়ে যায় মেয়েটা, আচ্ছা আচ্ছা। শিপ্রা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ওকে ওই চ্যাংদোলা করে তোলা যাকে বলে, ওইভাবে তুলে ওর বর ঘরে নিয়ে আসে, মাসির ঘরে নিয়ে আসে, বিছানায় শোয়ায়, এবং ওর মাকে বলে, দেখো আমি কিন্তু আমার মনে হচ্ছে ও স্বাভাবিক নয়। ওর মা একটা কথা বলে, মেয়ে যখন অসুস্থ তখন বাপের বাড়িতে দিয়ে এসো। কি কথা? ঠিক আছে। হ্যাঁ, তখন ছেলেটা বলে, এটা তুমি কি কথা বলছো, ও তো অসুস্থ নয়, কারণ অসুস্থ মানুষ ওইভাবে দৌড়তে পারে না। কাল রাতে পুজো হলো, ভোগের আয়োজন হলো, ভোগ খেলো, রাত সকালে শুলো, ভোরবেলা ঘুম থেকে ওঠার পর কারো এরকম ওকে অদ্ভুত লাগছে আমার। এই যে এত এন্টায়ার ব্যাপার স্যাপার হলো, ও কি চোখ বন্ধ করেই দৌড়াদৌড়ি করছিল? চোখ বন্ধ করে টোটাল। আমরাও যখন শুনি এরকম কেস প্রথম, মানে পজেস কেস হয়েছে বা হুম। ভূত ছাড়ানো এগুলো হয়েছে, কিন্তু হুম। এইভাবে চোখ বন্ধ করে কোনো মানুষ যে ক্রিয়াকলাপ করে যেতে পারে, আমি আসছি যে ওর ওপর যে ক্রিয়াটা হয়েছিল, যে তান্ত্রিক করেছিলেন, সে ভীষণ পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। তো তুমি ধরো, এবার ওকে শোয়ানো হলো বিছানায়, ওর হাজবেন্ড বললো, ওর মা তো একটাই কথা বলে দিল যে মেয়ে যখন অসুস্থ বাপের বাড়িতে দিয়ে এসো, সুস্থ হলে নিয়ে আসবে। ছেলেটা রাজি হয়নি, কিন্তু কি করবে, কারণ একা তো সামলানো, এবং বেটা ছেলে একটু নার্ভাস হয়ে গেছে এরম অবস্থা দেখে। হুম 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 তখন ওর মায়ের কথা মতোই ওকে দিয়ে আসে বাপের বাড়িতে। মেয়েটার বাপের বাড়ি ছিল আসানসোল। মানে আসানসোলের মেয়ে? আসানসোলের মেয়ে, দুর্গাপুরে মাসি শাশুড়ির বাড়ি, আর তোমার এতে কি বলে ব্যান্ডেলে বিয়ে হয়েছে, কিন্তু ভাড়া বাড়িতে থাকতো রাজারহাটে। ঠিক আছে। আচ্ছা, আর ব্যান্ডেলে ওই ছেলেটার বাড়ি, তাই তো? হ্যাঁ, ব্যান্ডেলে শ্বশুর বাড়ি, ওটাই তো বললাম, ব্যান্ডেলের ছেলেটার বাড়ি। হুম 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 এবারে দুর্গাপুর থেকে আসানসোলের দূরত্ব কাছে, হুম 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 তো এই জন্য ইজিলি ওর মা বলতে পেরেছে যে বাপের বাড়িতে দিয়ে এসে। এবার বাপের বাড়িতে আসার পর আসলে আমাদের সাথে যোগাযোগটা ওদের বাপের বাড়ির লোকই করেছিল। হ্যাঁ, তুমি তো আসানসোলে থাকতে, তাই না? আমি ওদিকে থাকতাম, আমার রানীগঞ্জে বাড়ি। আচ্ছা। তো তখন আমার বিয়ে হয়নি, কিন্তু আমার হাজবেন্ডের চেম্বার যখন যেতাম, রানীগঞ্জে চেম্বার রাখতো, তো সেই সূত্রেই উনি আসেন চেম্বারে।
তো আচ্ছা। যারা রানীগঞ্জের লোক তারা জানবে, আনন্দলোক হসপিটাল আছে, ওই আনন্দলোক হসপিটালের ওখানে একটা পার্কের মতো আছে, ওখানটাতেই মানে একটা করে মিট করা হয়। ওটা চেম্বার নয়, জাস্ট মানে পার্কে মিট করা হয়েছিল, কারণ ওনার খুব এমার্জেন্সি ছিল দেখা করার। মানে এই ছেলেটা মানে শিপ্রা আর ওর হাজবেন্ড? না, শিপ্রার হাজবেন্ড এবং তার শাশুড়ি মা, মানে মেয়েটার মা। আচ্ছা, তোমাদের সাথে ওই ওই জায়গাটা মিট করেছে? হ্যাঁ হ্যাঁ, ওই আনন্দলোকের পার্ক আছে, ওই পার্কে মিট করেছিল। এবার লোক ভাববে হয়তো যে তান্ত্রিককে পার্কে কেন দেখাচ্ছে, কারণ ওখানে আমার বাপের বাড়ি, মানে আমার হাজবেন্ডের শ্বশুর বাড়ি, সে শ্বশুর বাড়ি ঘুরতে গেছে, সেখানে তো আর ক্লায়েন্ট দেখবে না, কিন্তু সে এমার্জেন্সি বেসিসে ফোন করে যে গুরুজি আমার ভীষণ দরকার, আপনি একটা জায়গায় অন্তত মিট করুন আমার সাথে, তারপরে আপনার সাথে আমি পরে কথা বলছি বা চেম্বারে যাব। তো সেই হেতু ওনাকে টাইম দিয়ে পার্কে মিট করা হয়। তো ওনার মা বলেন যে আসানসোলে নিয়ে আসলো, তারপর কি হলো বলো? বলছি, আসানসোলে নিয়ে এলো। এবার নিয়ে আসার পরে ওর মা দেখে বুঝে গেছিল যে ওর মেয়ে স্বাভাবিক নেই, এটা অন্যরকম অস্বাভাবিকতা। তখন ওর রাজেশকে একটাই কথা বললো, দেখো বাবা, তোমার মা হয়তো বুঝতে পারেনি, বাট আমার মেয়ে কিন্তু অসুস্থ নয়, ও সুস্থ, ওকে দেখো, ও অন্যরকম ক্রিয়াকলাপ করছে, এটা কিন্তু নর্মাল নয়। তো তার ওখানে গিয়ে শুনি যে ও যে যে ক্রিয়াকলাপ গুলো করেছিল কিছুটা এই টাইপের, ও কিন্তু চোখ বন্ধ করেই ছিল, 2-3 দিন যাবত ও চোখ বন্ধ করেছিল। এবং ও বাথরুমও যেত না, ও পটিও করতো না, ও বাথরুমে যেত না, পটি তো দূরের কথা, মানে ও বাথরুমে যেত না, ও বিছানাতেই শুয়ে থাকতো। সব থেকে আশ্চর্যের বিষয়, চোখ বন্ধ করে শুয়ে থাকতো এবং মাঝে মধ্যে গোঙাতো, ও একটা ভিতর থেকে একটা গোঙানির শব্দ আসতো। এবার ওর মা দেখে ওই লোকাল ঝাড়ফুঁক করে, জল পোড়া দেয় না, তাদেরকে ডেকে এনে দেখায়। ডাক্তার দেখায়নি? না, ডাক্তার দেখায়নি, কারণ ও ডাক্তার, যে ঘরোয়া ডাক্তার, তারা বলেছিল যে আপনার মেয়ে কি মৃগী রোগ আছে? তো ওর মা খালি একটাই কথা বলেছিল, আমার মেয়ের কোনোদিন মৃগী রোগ ছিল না। আর গ্রামগঞ্জে মৃগী রোগ হলে কি করে বলতো, ওই চটি মানে চামড়ার জিনিস শোকায়, তাহলেই সুস্থ হয়ে যায় মোটামুটি। আচ্ছা আচ্ছা। চটি শোকায়, ওর মা ওগুলো সব ঘরোয়া করে নিয়েছে, চটি শোকানো, তারপরে তোমার জলের ছিটে দেওয়া, মেয়ে কিন্তু চোখ খোলেনি। আর এই যে আসানসোল অব্দি নিয়ে গেছে চোখ বন্ধ পুরোটাই? হ্যাঁ, ওর ছেলে রাজেশ গাড়ি করে নিয়ে গেছে। আচ্ছা। কিন্তু সব থেকে বড় কথা, গাড়িতেও কোনো ডিস্টারবেন্স করেনি। ও মানে ঘুমন্ত একটা মানুষ, ঘুমন্ত মানুষকে যেরকম ভাবে নিয়ে যাওয়া হয়, ও জানেও না যে ও বাপের বাড়ি এসছে। তারপর কি হলো? তারপর ওর মা যা যা করে, চটি শোকানো, জলের ছিটে দেওয়া। এবার জল পোড়া যে দিয়েছে সেই ব্যক্তিটি বলে জলটা খাওয়াও, কিন্তু কথা হচ্ছে প্রস্তাব খাওয়াবে কাকে? ওর দাঁতে দাঁত লেগেছিল, মানে মুখই খোলেনি ও, শক্তভাবে, পুরো শক্তভাবে। তো এটাকে দাঁতি লাগাও বলে অনেকে, দাঁতি লাগা, বাট এটা দাঁতি লাগাও নয়। তো ওই লোক যিনি জল পোড়া দিতে এসেছিলেন উনি বললেনই যে না, এটা রোগ নয়, কিন্তু এটা অন্য কাজ করা হয়েছে এবং স্ট্রং কাজ করা হয়েছে, আপনারা ভালো কোনো তান্ত্রিকের খোঁজ করুন, ঠিক আছে? এবার দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার হাজবেন্ডের তখন ইউটিউবে ভিডিও চলতো, বা তোমার জানি না কোথা থেকে সন্ধান পেয়েছিল, অত জানা হয়নি। তো উনি ফোন করেন, বলেন যে আপনি যদি দেখা করতে পারেন ভাগ্যচক্রে, তখন ও বলে হ্যাঁ আমি রানীগঞ্জে আছি, আপনি মিট করুন। এবারে মিট করে ও বলে যে আমি মেয়েকে ওর বাবার কাছে রেখে এসেছি, এরম এরম ব্যাপার। তো আমার হাজবেন্ড শুনে একটাই কথা বলে, শুনুন, ওকে কিন্তু যেমন করে হোক তারাপীঠ নিয়ে নিতে হবে। আচ্ছা। তারাপীঠ শ্মশানে ওকে ফেলতে হবে, কারণ দেখো একটা কাজ ঘরেও করা যায়, কিন্তু একটা স্থানের মাহাত্ম্য থাকে, দ্রব্যগুণ থাকে, দ্রব্যের মাহাত্ম্য থাকে, যে ব্যক্তিটা করছে তার মাহাত্ম্য থাকে, হাতের যশ খ্যাতি বলা হয় একে, যশ খ্যাতি, ঠিক আছে? বাকসিদ্ধি হয়, তো যা বলে ফলে যায় তাকে বলে বাকসিদ্ধি, আর যশ সিদ্ধি তাকে বলে যে হাতে কাজ হয়, যদি কাজ সফল হয় তাকে বলে যশ সিদ্ধি। তো সেটা একটা ফ্যাক্টর করে, আর জায়গার মাহাত্ম্য ফ্যাক্টর করে। যেমন আমাদের তন্ত্রের জন্য কামাখ্যা, মণিকর্ণিকা ঘাট বেনারসের, তারপর তোমার তারাপীঠ, সবার আগে নো ডাউট তারাপীঠ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো তারাপীঠে আমার যেহেতু কাজ হয়, বললো ইমিডিয়েট ওনাকে তারাপীঠে নিয়ে যেতে হবে। আমাবস্যা ছিল 15 দিন পর। আচ্ছা। এবার আমাবস্যা পর্যন্ত ওয়েট করলে মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যেত। তো বলে ঠিক আছে, আমি কবে আছে বলুন? ও বলে আমি বেরোচ্ছি এখান থেকে, আমি এদিক দিয়ে ডাইরেক্ট তারাপীঠেই যাব, মানে ওর জন্যই যাওয়া হয়েছিল শুধুমাত্র। তো আপনারাও গাড়ি করে তাহলে তারাপীঠ আসুন। এবারে ইমিডিয়েট বেসিসে দেখো কিছু দ্রব্যের দরকার হয়, যেগুলো আমরা নিয়ে যাইনি, কারণ আমরা তো ঘুরতে গেছিলাম রানীগঞ্জ। তো ওখান থেকে আমাদের শিষ্যকে ফোন করা হয় যে এই জিনিস লাগবে, তোরা নিয়ে তারাপীঠে আয়।
ওরা যা যা বলে দেয় তোমার দাদা সেসব নিয়ে তারাপীঠে ইমিডিয়েট যায়। ওকে যখন হোটেলে শোয়ানো হয় বিছানায়, তারপরে ওর ক্রিয়াকলাপ শুরু হয়, চোখ বন্ধ করে ক্রিয়াকলাপ শুরু হয়। এটা তারাপীঠের হোটেলের তারাপীঠের হোটেলের ঘটনা, হ্যাঁ। তো উনি শুয়ে বলছেন ভদ্রমহিলা, আমাকে মারছে, আমাকে মেরে ফেলছে, এই কাতান দিয়ে এবার কাটলো, কাতান দিয়ে কাটলো, এবার আমাকে মারছে। কাতান হচ্ছে ছাড়া হয় তো বলি হয়, তার থেকে ছোট, হ্যাঁ না ছাড়াও ঠিক বলবো না, একটু ছোট সাইজের হয়, ধারালো। কাতান দিয়েও হয় বলি, কিরম বলি হয়, ফল টল, চাল কুমড়ো, শশা বলি, এইগুলো কাতানে হয়। আচ্ছা, মানে ছুরির মতো কিছু একটা, ছুরির থেকে বড় ভারী। আচ্ছা, আমি ছবি দেবো তোমাকে, তুমি দর্শকদের সুবিধা একটা দিতে পারো। আচ্ছা, ঠিক আছে। সেই কাতানে আমাকে কেউ মারছে, কাটছে, তখন আমার হাজবেন্ড ওর কপালে আঙ্গুল দেয়, বুড়ো আঙ্গুলটা দেয়, টিপে জোরে দেয়, আর বলে কি, নাম বল তার, নাম বল তার, কে কাটছে। চিনি না, ও বলছে আমি চিনি, খুব পোলাইট গলায় বলছে, আমি চিনি না, কিন্তু সাদা দাড়ি আছে, মাথায় লাল ফেট্টি বাঁধা, আর না আমাকে কাটছে। বলছে কি দিয়ে কাটছে, না আমার শাড়ির সুতো নিয়েছে তো ওরা, একদম বলছে শাড়ির সুতো নিয়েছে। এবার বলি, নতুন বিয়ে হয়েছিল মেয়েটা, তোর কাছে প্রচুর নতুন শাড়ি ছিল, এবার এ যখন মাসি শাশুড়ি বাড়ি গেছে, স্বাভাবিক নতুন জিনিসপত্র নিয়ে যাবে, সমস্ত কিছু নতুন শাড়ি টাড়ি নিয়ে গেছিল, নতুন ছাপা শাড়ি পরেছিল। ওই শাড়ি থেকে যখন পুজোয় বসেছিল মেয়েটা, তখন তার মাসি শাশুড়ি নাকি তার পাশে বসেছিল, শাশুড়ি একদিকে ছিল, মাঝখানেও বসেছিল, তখন ওই শাড়ির আঁচল থেকে সুতো বের করে নেওয়া হয়েছে। আচ্ছা, সেই সুতোটা একটা পুতুলকে বেঁধেছে, মানে সেই সুতোটা দিয়ে একটা পুতুলকে বন্ধনের মতো বেঁধেছে। পুতুলটা আর কেউ না, পুতুলটা হচ্ছে শিপ্রা। মানে তুমি এখানে ভুডুইজমের কথা বলছো কি? পুতুল ক্রিয়া যেটাকে বলে ভুডুইজম। ভুডু ডল বানিয়েছে বেসিক্যালি, ডল বানিয়েছে, শিপ্রা নামের ডল বানানো হয়েছে, একটা পুতুল বাজার থেকে কিনে, যারা তান্ত্রিক, তারা খারাপ কাজ যারা, তো ওটা এবারে ওই সুতোটা দিয়ে করা হয়েছে, এবং ওর চোখে দুটো পেরেক গেঁথে দেওয়া হয়েছিল বলেই ওর চোখ বন্ধ হয়ে গেছিল। চোখে পেরেক গেঁথে দিয়েছিল ওই পুতুলটার চোখে, মানে ব্যাপারটা হচ্ছে ওই পুতুলটাকে যেরকম করবে এর ওপর এফেক্টটা সেরকম এরকম। তুমি কি জানো, তুমি আজ সুস্থ ঠাকুর না করুক, কিন্তু যে কোনো মানুষের উপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, তুমি খেয়ে দিয়ে শোবে বিছানায়, হঠাৎ করে দেখবে প্যারালাইসিস হয়ে গেছে পরের দিন। এবারে এখানে ডাক্তারি ব্যাখ্যা আসবে, হয়তো স্লিপিং প্যারালাইসিস, তাই তো অনেকের হয়, কিন্তু স্লিপিং প্যারালাইসিস খুব বেশিক্ষণ স্টে করে না, এমন অনেক লোক আছে যারা চিরতরে প্যারালাইসিস হয়ে গেছে হঠাৎ করে। ক্রিয়া করা হয়, ক্রিয়া হয়, ব্ল্যাক ম্যাজিক হয়, আদিবাসী তন্ত্র হয়, আমি জোর গলায় বলছি, যাদের ওপর হয় তারাই ফেস করে। অন্যদের বলতে অনেক সুবিধা হবে যে এগুলো সব ভণ্ড বাজে, কিন্তু ভগবান না করুক, যার ওপর হয় ভাই সেই বোঝে। কি মারাত্মক জিনিস। ওই মেয়েটি কাঁদতে চাইলেও কাঁদতে পারছিল না, কারণ ওর দুটো চোখ দিয়ে যে জল বেরোবে সেই স্কোপটা পর্যন্ত রাখেনি। কিন্তু মেয়েটা চোখ বন্ধ করে সব দেখতে পাচ্ছিল, এমন অবস্থা, মানে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছে, ওই জন্য ওখানে কি ক্রিয়া হচ্ছে ও বসে দেখছিল। আর মেয়েটার শাশুড়ি ইচ্ছাকৃতভাবে ওকে বাপের বাড়িতে পাঠিয়েছিল এই কারণে, কারণ মেয়েটা যদি বাপের বাড়ি চলে আসে তাহলে এক ছেলেও চলে আসবে তার বউকে নিয়ে সামলাতে, তাহলে ওরা আরো ক্রিয়াটা করতে সহজ হবে। মানে এটাও শাশুড়ি করলো, ওর শাশুড়ি মাসি শাশুড়ির সহযোগিতায় ক্রিয়াটা করছিল। ভূত চতুর্দশীর রাত থেকেই ক্রিয়াটা শুরু হয়েছে। ভূত চতুর্দশী রাতেই শুরু হয়েছে। এই জন্য বলে না, ঘরে পশু পাখি রাখতে হয়, কারণ কোনো কিছু অঘটন ওরা নিজের মধ্যে আগে নেয়। ওই যে ছাগলটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, ভূত চতুর্দশীর রাতে হতে পারতো শিপ্রা মরেও যেতে পারতো, কিন্তু ওই ছাগলটা নিজের উপর নিয়ে নিয়েছিল। আচ্ছা, জানো তো ওই ছাগলটা, হ্যাঁ, যার সর্দি হয়ে গেছিল, তো ও বলি মানে মাকে উৎসর্গ করা যায়নি ওকে, কিন্তু ও ওই যে অচ্ছুত হয়ে গেল, কিন্তু ওর মধ্যে নেগেটিভ জিনিসটা ঢুকে গেছিল। এটা সাকসেস হয়নি বলে পরের দিন সকালবেলা সবাই যখন ঘুমোতে গেছে, তখন শাশুড়ি আর মাসি শাশুড়ি গেছে তান্ত্রিকের কাছে, যে রাতে কোনো কাজ হয়নি। তখন তান্ত্রিকটা বলে, কাজ হবে কি করে, ওদের ছাগলটা নষ্ট করে দিল আমার কাজটা। আচ্ছা আচ্ছা, তখন ওরা তোমরা জানতে পারলে ওরা সব আসছি সব ওই তান্ত্রিক নিজের মুখে বলেছে পরে। আচ্ছা, বলো বলো বলো। তারপর
তোমার দাদা বলছে বল কে তোকে কি করছে, না এরকম আমার শাড়ির আঁচল এই সুতো নিয়ে পুতুলটাকে বেঁধে রেখেছে, আমার দুটো চোখে পেরেক গাঁথা, এবার আমার পেটে গাঁথবে। তো কৌস্তব এই কথাটা যখন ও বলছে না আমার পেটে গাঁথবে, তখন আমি আগেই বলেছি নেটের শাড়ি পরেছিল, শাড়ির আঁচলটা যখন শুইয়েছে সরে গেছে, নাভিটা পুরো দেখা যাচ্ছিল, ওর নাভিটা উঁচু হয়ে উঠে আসছিল, তারপরে না রক্ত বেরোতে শুরু করলো। মানে একবার ভাবো, এটা হয়েছে, এটা নিজের চোখে দেখা তারাপীঠে হোটেলে নিজের চোখে নাভিটা উঠে আসছে ওপর দিকে উঠে এসে তোমার মনে হবে নাভিটা যেন ফেটে গেল, কিন্তু নাভিটা ফাটলো না, হঠাৎ করে আর নাভিটাকে দেখা গেল না, পুরো নাভির জায়গাটা রক্তে ভরে গেল। তখন মেয়েটা বলছে আমার নাভিতে ফুটলো, চিৎকার করছে, মানে সেম যন্ত্রণা ভোগ করছে ও, সেম যন্ত্রণা। পুতুলটার তো কোনো যন্ত্রণা হচ্ছে না, আসলে তো যন্ত্রণা এর হচ্ছে। তুমি একটা জিনিস একটু তর পাচ্ছে, ভাবো যে মানুষের ক্রোধ কোন লেভেলে গেলে কেউ এরকম করতে পারে। একটা 11-12 পড়া মেয়ে, 12 ধরে রাখো, এবার ও হয়তো 12 পড়াকালীন বিয়ে করেছে, কতটা বাচ্চা সেই মাটার কাছে, সেই শাশুড়ির কাছে সে তো বাচ্চার সমতুল্য। হ্যাঁ, মানে কত বয়স হবে, 18-19? হ্যাঁ, 18-19। কতটা নিষ্ঠুর গো মানুষ, ভাবলে অবাক লাগে যে এত নিষ্ঠুর একটা কাজ করছে। আরে ভাই তোমার পছন্দ নয়, ভালো কথা, তুমি যোগাযোগ রেখো না, তোমার ছেলের সাথে যোগাযোগ রাখো, কিন্তু মেয়েটাকে শেষ করে দিতে চাইছো কেন? মানে এরকম নোংরা ভাবে, নৃশংস ভাবে। তো আর যারা করে, আমি তাদেরকেও বলি হারি যায় যে যারা এইসব কাজ করে তারা এটা ভাবে না যে আমার তো শত্রু নয়, আমি কেন এরকম কাজ করব, টাকার জন্য করে। তো এবার মেয়েটা তখন চিৎকার করছে, এবার হলো হাতে, মানে হাতের তালুতে রক্ত পড়া শুরু করলো। তখন আমার হাজবেন্ড বললো কাল পর্যন্ত ওয়েট করা যাবে না, ওকে এক্ষুনি শ্মশানে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা, মানে ও রাতেই শেষ হয়ে যাবে, কারণ ওরা তো ওখানে সব বুঝতে পারছে যে ক্রিয়া শুরু হবে। এরপর হলো সেই ক্রিয়া শুরু। প্রথমে বলে রাখি এখানে আমি কিছু মন্ত্র বলবো এবং পদ্ধতিও বলবো, কিন্তু বিশেষ ব্যক্তি ছাড়া কেউ এই পদ্ধতি যাতে প্রয়োগ না করে সেটাও আমি রিকোয়েস্ট করব, ঠিক আছে? মানে এগুলো কি বলা খুব জরুরি, কি ঘটনা জানা? হ্যাঁ, বলে দিলে ভালো, কারণ মানুষের একটু বিশ্বাসযোগ্যতাটা তাহলে বাড়বে। আর এই মন্ত্রটা কোনো খারাপের না, ভালোর জন্যই করা, মানে মানুষ পজেস হলে অনেক মানুষের একটু জানাটাও দরকার। তো এটাকে কেউ খারাপ ভাবে ইউজ করলেও খারাপ ভাবে এটা ইউজ হবে না। এটা আদিবাসী তন্ত্রের একটা মন্ত্র। ওকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, শ্মশানে গিয়ে খড়ের মশাল জ্বালানো হয়, খড়ের মশাল জ্বালানো হয় এবং ওখানে হোমার ছোড়া হয় ওই মশালের মধ্যে, আর মেয়েটাকে শ্মশানে শুইয়ে দেওয়া হয়। এবার মন্ত্রটা হচ্ছে অষ্ট বজ্র করলাম এক, মানে বুঝবে মন্ত্রটা কিন্তু মানে আছে। অষ্ট বজ্র করলাম এক, অষ্ট দেবতার বরে, অষ্ট বজ্রের তেল নিলাম শক্তির শক্তি ধরে, অগ্নিবাণ সৃষ্টি হলো ব্রহ্মার দোহায়, মানে অগ্নিবাণ যে বাণটা এবার আমরা মারবো, হান হান শব্দে বাণ চললো আকাশ ছেয়ে, ওম হরি নারায়ণ বাজের মুখে জলে, নাগ মানব দেব দানব কাঁপলো ব্যাকুল হয়ে, স্বর্গ কাঁপে মর্ত কাঁপে পাতাল কাঁপে ভয়ে, যা চলে যা অমুক অমুকির নাম ধরে, মানে যে ব্যক্তি পজেস তার নাম ধরে, যে দেহ আশ্রয় করে পুড়িয়ে ফেল কোটি অঙ্গ তার, 33 কোটি দেবতার হুকুম লাগ লাগ শিগগির লাগ। এই মন্ত্র বলতে হবে আর আহুতি দিয়ে যেতে হবে। যখন বলা চালু হয়েছে না, লাগ লাগ শিগগির লাগ, অস্ত্র বাণ ফেললাম, ও চিরবিড়িয়ে উঠেছে মেয়েটা, স্ট্রেট দাঁড়িয়ে গেছে, উঠে বলছে তুই কে, মানে আমার হাজবেন্ডকে বলছে তুই কে, চোখ বন্ধ, তখনও চোখ বন্ধ। তখন আমার বর বলল আমি যেই হই তুই আগে পেরেক দুটো সরা, তুই চোখ দেখা আমাকে, তোর চোখ দেখতে চাই আমি। আসলে এখানে তো শিপ্রার চোখ দেখবো না, এখন তো অন্য রকম চোখ দেখবো, কিন্তু চোখেই মানুষের ভালো মন্দ বিচার করা যায়। যারা ফেস রিডিং করে তারা আগে চোখ দেখে, তাই তো, মানুষের চোখ কথা বলে। তো আমার হাজবেন্ড শিওর হওয়ার জন্য বলছিল তুই হিম্মত থাকে তো আগে চোখের পেরেক তোল, আমি আগে তোর চোখ দেখবো। তখন দুটো পাতা দুম করে খুলে যায় আর চোখের জলের জায়গায় রক্ত ঝরে। রক্ত পড়ছিল, কারণ ওর তো চোখে আলটিমেট পেরেক দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা। যখন পেরেকটা তুলে নেওয়া হলো, একটা গাঁথার সময় লাগে, একটা তোলার সময়ও তো লাগবে।
যখন একদমই পুতুলটা তাই। তখনও রক্ত পড়ছে। তখন আমার বর বলছে, তোর সাহস কি করা হয় এইটুকু বাচ্চার উপরে এই ক্রিয়া করতে? আমি জানি তুই কি ক্রিয়া করেছিস, কি তোর লজ্জা করে না? তখন কিন্তু শিপ্রার সাথে আমার বর কথা বলছে, কিন্তু আসলে কথাটা যাচ্ছে ওর কাছে। এবার উত্তর দিচ্ছে শিপ্রা যে কি বলে, আমার ক্লায়েন্টের ছেলেকে কেন বিয়ে করেছে। মানে ডাইরেক্টলি তো জেনেই গেল যে কে করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার ক্লায়েন্টের ছেলেকে কেন বিয়ে করেছে। তখন বলছে তোর ক্লায়েন্ট মানে, না মানে রাজেশের মা। তো বলছে করেছে, ওরা ভালোবাসে একে অপরকে, করেছে। তো বলছে না, ওর মা মেনে নেয়নি, ওর মা আমার কাছে এসছে, ওই মেয়েকে মেরে ফেলবো, তুই মাঝখানে আসিস না, তোকেও তাহলে বিছানায় শুয়ে দেবো। মানে আমার হাজবেন্ডকে বলছে। আচ্ছা আচ্ছা। হুম এটা কিন্তু শিপ্রা বলছে, হুম। ওর গলা দিয়ে বেরোচ্ছে, কিন্তু বলছে তান্ত্রিকটা যে তুই ওদিক থেকে ক্রিয়া কর, আমি এদিক থেকে ক্রিয়া করছি, দেখি তুই জিতিস না আমি জিতি। মানে ওই তোমরা কি জানতে পেরেছিলে অ্যাকচুয়ালি লোকটা কে ছিল যে তান্ত্রিক? আমি এখানে নাম ডিসক্লোজ করবো না, বাট জানি। না ওকে, আমাকে পরে বলো। হ্যাঁ, ওটা দুর্গাপুরেরই একজন, ওকে। নাম বলবো না, তোমাকে পরে বলে দেবো। হ্যাঁ, তো এবার উনি আসলে প্রচারের আলোতেও কিন্তু নেই, মানে সোশ্যাল মিডিয়ায় কেউ খুঁজলেও তাকে পাবে না। ওকে ওকে। কিন্তু এইসব লোকেরা ভালো রকম কাজ জানে, হাতাজড়ি বিদ্যা অনেক জানে। যাই হোক, তো কাজটা জেনেও তো ভালো কিছু করছে না, করছে খারাপই আলটিমেট। তো তখন বলে যে, পিঁপড়া বলছে যে যদি একে না ছাড়িস বা এই কাজ তুই ছেড়ে দে, তুই কেন করছিস এই কাজ, মেয়েটাকে আমার উপর ছেড়ে দে, নাহলে তোকে বিছানায় ফেলে দেবো। তখন আমার হাজবেন্ড বলে, হিম্মত থাকলে আমাকে তুই এখনই মেরে দে, আমি তারাপীঠ শ্মশানে দাঁড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, ভালো, তারাপীঠে আমার দেহ ত্যাগ হবে, খুব ভালো কথা। আমি আমার কাজ করছি, তুই তোর কাজ কর। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখো, এটা ও একদিকে কাজ করবে নেগেটিভ, আর আমার হাজবেন্ড করছে পজিটিভ, ওকে বাঁচাবার। এবার দু টানায় পড়ে মেয়েটার তো যন্ত্রণাটা আরো বাড়ছে। ডেফিনেটলি মৃত্যুর সমান যন্ত্রণা, মৃত্যুর সমান যন্ত্রণা। বেশি। ওর বডি বেঁকে যাচ্ছিল, মানে ধনুষ্টঙ্কার হলে যেরকম ধনুকের মতো বেঁকে যায়, ধনুকের মতো বেঁকে যাচ্ছিল। আমার সব শিষ্যরা চেপে, দু হাত দুদিকে, দু পা দুদিকে, সবাই চেপে ওকে টেনে ধরেছিল, কিন্তু ওর বডি পুরো বেঁকে যাচ্ছিল একদম। এই মন্ত্র করতে করতে কিছু ক্রিয়া আছে যেগুলো করা হয়, সেগুলো করতে করতে মেয়েটা স্বাভাবিক হয়, মানে উঠে বসে। আজ প্রায় কতদিন বাদে মেয়েটা উঠে বসলো। তারপর ওকে জল দেয়। ও বলে, আমি শুধু শুতে যাওয়া পর্যন্ত মনে আছে, এবং একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমি, সেইটুকু মনে আছে, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। মানে এতদিন যাবত যা ঘটেছে ওর কিন্তু কিচ্ছু মনে নেই। মানে বাপের বাড়ি এসছে, তারাপীঠে গেছে, কিচ্ছু জানে না ও, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ওকে যে বাপের বাড়ি নিয়ে আসা হয়েছে গাড়িতে করে, কিভাবে, ও কিছু জানে না। তখন আমার হাজবেন্ড বলে, তুমি এখন একটু স্বাভাবিক ফিল করছো? না, একটু করছি, কিন্তু আমার সারা অঙ্গে প্রচন্ড জ্বালা করছে, ব্যথা করছে। হবে না? এতগুলো পেরেক যদি কেউ গাঁটে, দু হাতের তালুতে, চোখে দুটো, পায়ের তলায় দুটো, জ্বালা করবে না তার? ডেফিনেটলি। তাকে নিয়ে যাওয়া হয় তারাপীঠের রামপুরহাট হাসপাতালে, নিয়ে গিয়ে কিছু ট্রিটমেন্ট করা হয়, ফার্স্ট এড করা হয়, ওগুলো ব্যান্ডেড ট্যান্ডেড করে দেওয়া হয়। এবার ওকে আমার হাজবেন্ড স্ট্রিক্টলি বলে দেয়, তুমি তো বুঝে গেলে যে তোমার মা করছে, তুমি দয়া করে তাদের কাছে নিয়ে যেও না, তুমি যেখানে ভাড়া ছিলে সেখানেই যাও। তো তখন রাজেশ বলে, দেখুন গুরুজি, অসম্ভব ব্যাপার, কারণ আমি পুরো বাড়ি ছেড়ে এসেছি, ঘর ভাড়া, ইমিডিয়েট ঘর ভাড়াও পাওয়া যাবে না। তখন বলে, তাহলে তুমি এক কাজ করো, বাপের বাড়িতে মেয়েকে রাখো, দিয়ে তুমি তোমার বাড়ি গিয়ে বাবা মায়ের সাথে কথা বলে জিনিসপত্র নিয়ে আগে ভাড়া বাড়ি খোঁজো, তারপর তুমি মেয়েকে নিয়ে যাও। আর ছেলেটারও তো মানে স্যান্ডউইচ হয়ে গেছে মা আর বউয়ের মাঝখানে, কারণ ডেফিনেটলি মানে নিজের মা কিছু হয়তো করতেও তো পারবে না, করতেও পারবে না, তাকে পুলিশও দিতে পারবে না। আর সত্যি কথা বলতে না, এই তন্ত্র মন্ত্র দ্বারা যে কাজ হয় তার কোনো কেস হয় না, সব থেকে বড় কথা। ডেফিনেটলি কি কেস করবে বলো, এগুলোর কোনো কেস হয় না। হ্যাঁ, তো ওই মায়ের কাছে যায় রাজেশ, বউকে ইয়েতে দেয় তোমার বাপের বাড়িতে, এবং আমার হাজবেন্ড কিছু প্রোটেকশন দিয়ে দেয়, কবচ টবচ, যে চরম ক্ষতি হবে না, এগুলো নিয়ে যাও। কিছু দ্রব্য দেয়, বলে বাপের বাড়িতে এখন রাখো, তারপর তুমি যে ভাড়া বাড়িটাতে উঠবে, উঠে আমাকে কল করবে, আমি সেখানে যাবো, ওই বাস্তুতে আমি যাবো একবার। তো তখন ছেলেটা প্রথমে বাপের বাড়ি যায়, মানে ব্যান্ডেলে আসে, গিয়ে তো মাকে বলে, মানে উদম অপমান করে, পুরো মাকে জানোই তাই বলে। তখন ওর মায়ের রাগ আরো বেড়ে যায়, মানে মানুষটা শিক্ষা নেবে কোথায় সেটা না করে ওর রাগ আরো বেড়ে যায় মায়ের। এবং মাটা হুমকি দেয়, যার সাহায্যে এগুলো করেছিস না তাকেও ছাড়বো না আমরা, মানে আমার হাজবেন্ডকে। কি ও মানুষেরা, এরা মানুষ।
এরপর হুম, ওর মা জানায়, শিপ্রার মা, যে মেয়ে কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, কারণ সত্যি আমরা তখনও পুরোপুরি কাজ করে উঠতে পারিনি, হুম, হুম, তাকে স্বাভাবিক জীবনে একটু আনতে পেরেছিলাম। হুম, এরপর মেয়ে শুরু করে দৌড়ে দৌড়ে খালি পালিয়ে যাওয়া, কোথায় পালাচ্ছে ও নিজেই জানে না। আচ্ছা, এবার একটা মানুষ দিনে যদি 14 বার ঘর থেকে দরজা খুলে বেরিয়ে বেরিয়ে যায়, কে কতবার তাকে ধরে নিয়ে আসবে? কখনো পাড়ার ছেলেরা এসে ধরে দিয়ে যাচ্ছে, কখনো তার মা বাবা দেখতে পাচ্ছে তো ধরে নিয়ে আসছে। একবার তো এমন হলো, পুকুরে ঝাঁপ দিতে গেছিল, আচ্ছা, আচ্ছা, সেখানে ছেলেরা বসেছিল, তো হঠাৎ করে ধরে নিয়ে আসে, অজ্ঞান অবস্থায় নিয়ে আসে। এগুলো চলছে। তো আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ আছে, বলছে গুরুজি এরকম এরকম হচ্ছে। আমরাও তখন কলকাতা চলে এসেছি, হুম, হুম, ইমিডিয়েট যে যাবো আর সম্ভব না। তখন প্রথমে রাজেশকে বলি, কি তোমার বাড়ি নেওয়া হলো? এবার শুরু হলো আমার হাজবেন্ডের উপর অ্যাটাক। সুস্থ মানুষ হুম, বসে আছে, ও বলছে আমার হাতে না খুব ব্যথা করছে, বাঁ হাতটা ব্যথা করছে, আচ্ছা। ব্যথা তেল আছে আমার ঘরে একটা, ওটা বললো দাঁড়া ওটা লাগিয়ে আসি। আমি ফোন দেখছি শুয়ে, রাত্রি তখন 12টা 12:30, আমি এটা ফোন কোন দেখছি। সালের মানে কথা বলছো? 21-এই চলছে এটা, দাদার উপর অ্যাটাকের? দাঁড়াও দাঁড়াও, কালী পুজো হয়ে গেল তো, কালী পুজো হয়ে যাওয়ার পরেই তোমার 1 মাসের গ্যাপের ভেতরেই হয়েছে আচ্ছা, আচ্ছা, হুম, এইসব, 1 মাসের ভেতর। তা দাদার হাতে ব্যথা করছিল, হঠাৎ করে আমি বললাম ব্যথা তেলটা লাগাও, ও বললো হ্যাঁ। উঠে লাগাতে গেল, আমি দুম করে একটা শব্দ পেলাম, তাকিয়ে দেখলাম তোমার দাদা পড়ে গেছে। পড়ে গেছে? মার্বেলের ঘর, পুরো মার্বেল, পুরো একটা ফুল বডি, ও দাঁড়িয়ে থেকে পড়ে গেছে। আমি ভাবছি অজ্ঞান, কিন্তু কৌস্তব বিশ্বাস করো, এখনো সেই দিনটা ভাবলে আমার চোখে জল আসে। ক্ষণিকের জন্য না আমার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে গেছিল, মানে আমি ওকে দেখলাম পুরো পড়ে আছে, মানে ওর পালস পাইনি আমি, আচ্ছা, আচ্ছা। ওর পালস পাইনি আমি, 90% শিওর ছিলাম ও নেই। আর আমি তোমার কানতে, ছেলে তখন আরো ছোট? আরো ছোট, একটু ছোট, হ্যাঁ। হুম, ও কি করবে, ও তখন ঘুমিয়ে গেছে। হুম, 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 হ্যাঁ, হুম, আমি ফার্স্ট পেন, তখন আমার ভাগ্য ভালো আমার বাবা ছিল আমার বাড়িতে সেদিন। হুম, হুম, তা আমি দৌড়ে অন্য রুমে এলাম, আর বাবাকে বললাম বাবা, বাবাই শেষ, বাবাই চোখ খুলছে না। আর আচ্ছা। বাবা ও ঘরে ঘুমোচ্ছিল, আমার চোখের সামনে এখনো দিনটা ভাসে। বাবা তাড়াক করে উঠেছে, উঠে গেছে, গিয়ে বলছে তুই জল আন। আমি জল নিয়ে গেছি 1 মগ, এবং নিয়ে গিয়ে বাবাইয়ের মাথায় ঢেলে দিয়েছি, মানে দাদার মাথায় ঢেলে দিয়েছে? দাদার মাথায় ঢেলে দিয়েছি। আমার বাবা আরো বকছে, বলছে তোকে আমি এইভাবে জল দিতে বললাম, জলের ছিটে মার। আমার যে আমার মাথা ঠিক নেই, আমি কাঁদছি, রীতিমতো হুম, কাঁদছি। হুম, হুম, হ্যাঁ, হুম, কারণ চোখ খুলছে না। তারপরে না ওর মুখটা লাল হয়ে গেল, আর ওকে আমি মাথাটা আমার কোলে নিয়ে শুলাম। তারপরে একটা গোঙানির শব্দ আসছে, করে গোঙাচ্ছে। কিছুক্ষণ পর চোখ খুললো। আমি বললাম, আমি ফার্স্টেই ওকে জিজ্ঞেস করেছি তুমি আমাকে চিনতে পারছো? কারণ এত জোরে পিছন দিকে পড়েছে, ব্রেনে লাগবে, মাথায় চোট তো। আমি ফার্স্টেই ওর জন্য জিজ্ঞেস করেছি তুমি আমাকে চিনতে পারছো, আমি কে বলো তো? হুম, হুম, ও একটাই বললো, সব চিনতে পারছি, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমাকে খাটে তুলো। আর পুরো বডি কাঁপছিল, মানে এতটা ধকল গেছে ওর, ও পুরো কাঁপছে, নার্ভের সমস্যা হলে যেরকম হয় পুরো কাঁপছে। আমার বাবা ওকে তুলে বিছানায় শোয়ালো। সারা রাত আমি জেগে বসে, মাথা আলুর মতো ফুলে গেল। সারা রাত জেগে 5:30টায় আমি ডাক্তারকে আগে ফোন করেছি ভোরবেলা, যে অ্যাপয়েন্টমেন্ট চাই, আমাকে ইমিডিয়েট এমার্জেন্সি বেডে অ্যাপয়েন্টমেন্ট চাই, আমি আমার হাজবেন্ডকে দেখাবো, মানে এরকম এরকম কেস। তো ডাক্তার বলছে আপনি বলুন আপনার হাজবেন্ডের কোনো রোগ ছিল, ছোটবেলায় অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ করে? আমি বললাম ওসব কিচ্ছু ছিল না, আপনি অ্যাপয়েন্টমেন্ট দিন আমি যাবো। তো ডাক্তার বলছে এক কাজ করুন, অ্যাপয়েন্টমেন্ট তো হয়ে গেছে, আপনি এক কাজ করুন, আগে কলকাতা হার্ট রিসার্চ সেন্টার, হুম, হুম, সল্টলেকে যেটা? হুম হুম হুম, না সল্টলেক না গো, দাঁড়াও, শিবপুরে, আচ্ছা। শিবপুরেরটা, শিবপুর, কলকাতা হাট। শিবপুর তো আছে। হাওড়াতে? হ্যাঁ, হাওড়াতে। ওকে, ওকে, হুম, তো বললো ওখানে যান, ওখানে গিয়ে আগে এমআরআই ফেমআরআই সব করে নিন, আমি বলে দিচ্ছি আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে। ডাক্তারবাবুটা খুব ভালো। তো সবকিছু করালাম, গিয়ে 18,000 টাকার টেস্ট হলো, আচ্ছা, আচ্ছা, 18,000 টাকার এমআরআই, ফুল বডি, মাথা, বুক, চেস্ট এক্সরে হলো, হুম, ইসিজি হলো, কিছু বাকি না। সব রিপোর্ট নিয়ে গেলাম, ডাক্তারবাবু বলছে রিপোর্টে তো কিচ্ছু নেই, সব ঠিক আছে। ওনার মাথাতেও চোট লেগেছে, ওপর দিকে হয়তো ফুলে আছে, কিন্তু ভেতরে ইন্টারনাল কিচ্ছু ড্যামেজ হয়নি। ওকে, ওকে, তো বাড়ি নিয়ে আসা হলো, কিছু ওষুধপত্র, বেশি কিছু ওষুধ দেয়নি, আমি বলে দিচ্ছি নার্ভের ওষুধ দিয়েছি। আমি জানি না এর সাথে নার্ভের কি সম্পর্ক, নার্ভের ওষুধ উনি দিয়েছিলেন। হুম, হুম, তারপর? তারপরে ওষুধ টষুধ খেলো, যে আমি বললাম কি গো ঠিক আছো? না হ্যাঁ এখন ঠিক আছে। এবার ওই ওষুধটা খেলে ও বেশিক্ষণ একটু ঘুমাতো আর কি, নার্ভের ওষুধ তো একটু ঘুমাতো, তা আমিও ওঠাতাম না।
আবার নর্মাল কাজকর্ম 1 সপ্তাহ বাদেই শুরু হলো, ওর আর কোনো প্রবলেম নেই। হুম। কিন্তু জিনিসটা 6 মাস বাদে বাদে র্যাপিডলি হতে থাকে। 6 মাস বাদে বাদে রিপিটেডলি? আমি হিসাব করে দেখেছি, পুরো র্যাপিডলি 6 মাস বাদে বাদে হচ্ছে। এটা ধরো হলো তোমার ডিসেম্বর করে হয়েছিল, তাহলে তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনের মধ্যে আবার হলো। মানে এরকম পড়ে গেল এবং কাঁপতে লাগলো, আবার অজ্ঞান হতে শুরু করলো। ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছিলেন যে যদি এরকম হয় জিভের তলায় দেবেন। হ্যাঁ, সবাই ভাবতে হয়তো সরবিট, বাট না, সরবিট দেয়নি, ওটা অন্য ওষুধ। আমি ওটাই ভেবেছিলাম। হ্যাঁ, সরবিট নয়, সরবিট দেয়নি, বললো জিভের তলায় দেবেন। আমরা উনি যদি অজ্ঞান থাকেন তা আমাকে বললো অজ্ঞান অবস্থাতেই দেবেন। ঠিক আছে, ওটা দিলাম, তাতেও জ্ঞান ফেরে না। এইগুলো কিন্তু আমি হিসাব রাখছি 6 মাস বাদে বাদেই জিনিসটা ঘটছে। যার সমস্যা তার এরকম নিয়ম মেনে হবে? একটা প্যাটার্নে তো হবে না। একটা প্যাটার্নে হবে, এবং হচ্ছে মঙ্গলবার করে। ওকে, মঙ্গলবার করে হচ্ছে প্রত্যেকটা 3টে কেসই মঙ্গলবার। এটা আমি লক্ষ্য রেখেছিলাম, ও কিন্তু জানে না, এটা আমি লক্ষ্য রেখেছিলাম। আমি বাবাকে পরে বললাম, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো 6 মাস বাদে বাদে হচ্ছে জিনিসটা? আলাম, ডাক্তারি যা হবার তোমার হয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা, তো এবার গুরুদেবের কাছে চলো, অনেক হয়েছে, এবার গুরুর কাছে চলো, সব গিয়ে বলবো। তা আমাদের গুরুদেব যিনি, তার কাছে গেলাম। তিনি বললেন, এক কাজ কর, শ্যাওড়া গাছের শেকড় হাতে বাঁধ এবং শ্যাওড়া গাছের পাতা জলে ফুটিয়ে খা। এটাও আদিবাসী তন্ত্রের একটা প্রয়োগ। আচ্ছা আচ্ছা। তো আমার হাজবেন্ড শ্যাওড়া গাছের পাতা খাওয়া শুরু করলো জলের ভিজিয়ে, আর শ্যাওড়া গাছের শেকড় বেঁধে নিল হাতে। ঠিক আছে, তারপর জিনিসটা এখনো পর্যন্ত আর কিন্তু হয়নি। কিন্তু পরে ওই তান্ত্রিক বলে, তোর পেছনে কে আছে, তুই বেঁচে গেলি, তোকে তো আমি শেষ করে দিতাম। মানে এটা কিভাবে বললো? এটা ফোন করেছিল, ফোন ডিরেক্টলি, এত বড় সাহস, ফোন করেছিল ডিরেক্টলি। সব থেকে বড় কথা, আমি একটা কথা বলি, যে তান্ত্রিকটাকে এখানে আমি একটাই কথা বলবো, আমাদের থেকেও কিন্তু অনেক পাওয়ারফুল। এটা আমি ক্লিয়ারলি বলছি, তার কারণ তন্ত্র করা হয়েছে কারোর ওপর, এটা প্রেডিকশন করে বলা যেতে পারে, কিন্তু কে তন্ত্র করেছে সেটা বলা এতটা সহজ না, যদি না তার দিব্য দৃষ্টি থাকে। সেই দৃষ্টিটা থাকতে হবে। ও কিন্তু পুরো জানতো যে কে করছে ক্রিয়াটা, ঠিক শিপ্রাকে সুস্থ করছে কে, সেটা ও কিন্তু জেনে গেছিল। সেখান থেকে ও কোথা থেকে নাম্বার জোগাড় করেছিল, নাম্বার জোগাড় করে ও কল করে থ্রেডিং করছে যে তোর পেছনে কার হাত আছে যে তুই বেঁচে গেলি, তোকে আমি মেরে ফেলতাম। আমি বলেছিলাম আসিস না লাইনে। এবার আমার হাজবেন্ড বললো, তোর যা করার করে নিয়েছিস তো, তুই তুকারি করছে রীতিমতো, দুজনই দুজনকে তুই তুকারি, বলছে তোর যা করার করে নিয়েছিস তো, এবার তুই কি মেয়েটাকে শান্তি থাকতে দিবি, বাঁচতে দিবি? বলছে হ্যাঁ, আমাকে ওরা যেদিন টাকা দেওয়া বন্ধ করে দেবে মেয়েটাকে আমি ছেড়ে দেবো। মানে মেয়ের শাশুড়িটা কন্টিনিউয়াস ওই তান্ত্রিকটাকে টাকা দিয়ে গেছিল, লাখ লাখ টাকা খরচা করেছে, এবং বলছে তো যে ওরা টাকা দেওয়া বন্ধ করে দিলে আমিও কাজ বন্ধ করে দেবো। তখন আমার হাজবেন্ড বললো, ঠিক আছে, তুই এখনো খেলা তাহলে শেষ করিসনি, তুই তোর মতো খেলে যা, আমি আমার মতো খেলছি। হ্যাঁ, তারপর কি হলো? হ্যাঁ, এবার দেখো কৌস্তব, আমি তোমার দাদার যে ঘটনাটা বললাম, এটা তো অনেকদিন পরের ঘটনা, কিন্তু এর মাঝখানে ওই যে শিপ্রাকে বাপের বাড়িতে দিয়ে আসা হয়েছিল, তারপর ওখানে তো অনেক কিছু কাণ্ড কারখানা ঘটেছে, পুকুরে লাফ দিতেও গেছে। হ্যাঁ, ওটা তো হয়েছে। তারপরে ওর মা আমাদের সাথে কন্ট্যাক্টে ছিল, কারণ তখনও তার মেয়ে পুরোপুরি রিকভার করেনি, তাকে একটা শরীর বন্ধনের কবজ দেওয়া হয়েছিল, কিন্তু ওরাও ওদিক থেকে কাজ তো বন্ধ করে দেয়নি, ওরাও কন্টিনিউ কাজ করে যাচ্ছে। ওর মা ফোনে বলে, গুরুজি আপনি যে কবজটা দিয়েছিলেন, ও ওটা রাখতে চাইছে না, র্যাশ বেরোচ্ছে, বারবার ছিঁড়ে ফেলে দিচ্ছে। তো আমার হাজবেন্ড বলে, কবজটা কিসে পরিয়েছেন, লাল কারে পরিয়েছেন? তো বলে হ্যাঁ, কারেই পরানো, কারে কিন্তু সাধারণত র্যাশ বেরোয় না। তো বলছে না, মেয়ে রাখতে চাইছে না, বারংবার খালি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এবং কবজটা থেকে কবজটার মুখটা চিবিয়ে এমন ভাবে করেছে যে ভেতরের যা জিনিসপত্র সব বেরিয়ে গেছে, ফলে কবজটা নষ্ট হয়ে গেছে, মানে সোজা কথায় কবজটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং আমরা কবজ দিলে বলেই দিই যে কবজে কোনো বাধা বাধ্যকতা নেই, মানে তুমি শ্মশানেও যেতে পারো কবজ পরে, এবং মরা ঘরে বা এতে আমাদের কবজে কোনো বাধা নেই, কিন্তু একটাই শর্ত, কবজটাকে অন্য কেউ যেন হাত না দেয়, তোমার কবজ তুমি হাত দেবে, এবং যদি কখনো খুলতে হয় যথা স্থানে রাখবে। মেয়েটাকে কি কবজটা খুলে বাথরুমে রেখে দিয়েছিল। মানে কবজ কখনো বাথরুমে বা অন্য জায়গায় রাখা উচিত না। ও
কেন রাখলো কোনো রিজনই নেই। প্রথম কথা খুললো কেন? চান করা বা পটি করা সব কবচ পরেই করা যায়, খোলার প্রয়োজন দরকার নেই। হুম 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 কিন্তু ও কবচ নাকি বাথরুমে খুলে রেখে দিয়েছিল। এবারে দেখো, স্বাভাবিক একটা মেয়ে, বড় মেয়ে, সে শাড়ি পরছে ঘরে, তার মা তো রোজ রোজ আর আঁচল খুলে দেখছে না যে সে কবচটা পড়ে আছে কিনা। হুম 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 এবারে মা একদিন বাথরুমে ঢুকে দেখে যে কবচ বাথরুমে। তো তখন কবচটা দেখে যে চিবিয়ে দিয়েছে কেউ যেন, এবং তার ভেতরের যে মেটেরিয়াল সব বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো শিপ্রাকে জিজ্ঞেস করাই ও বলে আমিই চিবিয়েছি। আচ্ছা বলে তুই কবচ চিবালি কেন? না, আমার ওই বসে বসে কাজ ছিল না, কখন যে চিবিয়েছি নিজেরই মনে নেই। মানে হয় না, মানুষ অ্যাবসেন্স মাইন্ডে অনেক কিছু করে, তো হুম, ও নাকি ওরম অ্যাবসেন্স মাইন্ডে করে ফেলেছে, ওর ঠিক মনে নেই। তো যাই হোক, মোট কথা কবচটা নষ্ট হয়ে যায়। তখনই ওর মা ফোন করে যে গুরুজি আপনার কবচ কিন্তু নষ্ট হয়ে গেছে, ওটা কি আরো পড়াবো? না, ওর থেকে কিন্তু মেটেরিয়াল বেরিয়ে গেছে। হুম, তখন আমার হাজবেন্ড বলে সব কি বেরিয়ে গেছে? বলছে না, কিরম চিবানো আর কিছু মাল বেরিয়ে আছে। তখন আমার হাজবেন্ড বলে মানে নাই মামা থেকে কানা মামা, আপনি ওটাই পড়েন, আচ্ছা ওটাই পড়েন। কিন্তু যেদিন ওকে ওটা পড়ানো হয়, ও পুনরায় ছিঁড়ে ফেলে দেয়। এবার কোথায় ফেলে আর খুঁজে পাওয়া যায় না। ওকে এরম কেস ঘটে জানো তো, যাদের মধ্যে নেগেটিভিটি থাকে বা যাদের মধ্যে কি বলবো তন্ত্র করা হয়, কেউ কবজ রাখতে চায় না। খুব খুব রেয়ার লোককে দেখা যায়, ঠিক আছে, তাদের জ্বালা পড়ে শরীরে। এবং আচ্ছা এখানে তো ওর উপর কাজ করা হচ্ছে, ওকে Regular. ও রাখতে দিচ্ছে না, হুম 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 প্রয়োগটা ঠিক মতো করা যাচ্ছে। আরেকটা কথা বলি, কোনো মানুষের উপর যদি তন্ত্র করা থাকে, সে যদি পজিটিভ কোনো কাজে হাত দেয়, সে বা তার উপর যদি কোনো পজিটিভ প্রয়োগ করা হয়, সেটাও কাজে লাগে না যতক্ষণ না উপস্থিত তন্ত্রকে নাশ করা হয় আগে। আচ্ছা ওকে ওকে ধরো কোনো মানুষের উপর তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবার ওর কিছু দোষ খণ্ডন হবে, কালসর্প, মাঙ্গলিক, ছন্নছাড়া, দারিদ্র যোগ, যাই হোক। তো যতদিন না তার আগে কি করতে হবে, ওর ব্ল্যাক ম্যাজিকটাকে আগে তুলতে হবে, সেই কাজটা আগে করতে হবে, তারপর এই খণ্ডন করতে হবে, তবে গিয়ে এটা কার্যকর হবে ওর বডির উপর, বুঝছো? হুম আমি একটা জিনিস এখানে একটু জানতে চাইছি। হুম ধরো কারোর কালসর্প যোগ আছে, আমি হুম। এটা পার্টিকুলারলি পড়াশোনা করতে গিয়ে পেয়েছি ব্যাপারটা। হুম কালসর্প তো যে কোনো তন্ত্রের যে এফেক্ট, ভালো হোক বা বাজে হোক, সেটাকে মানে হতে নাশ দেয় না। করে দেয়, হুম নাশ করে দেয়, বা ওটা হুম হলেও ডিলে করে হবে, আস্তে আস্তে হবে, হুম এরকম একটা হুম ব্যাপার হুম রয়েছে। হুম হুম তো ধরো কারোর কালসর্প যোগ আছে, হুম এই সময় তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হলো, হুম। তাহলে তো ব্ল্যাক ম্যাজিকটাও তো ধীরে ধীরে এফেক্ট করবে, তাই না? একদম, হ্যাঁ। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম জানো তো, হুম হুম রিসেন্ট এরমই ঘটনা, যে তার হয়তো মানে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু কালসর্পের জন্য সে বেঁচে গেছে। তাহলে কোনো কিছুই শুধু খারাপ হয় না, আবার হুম। কোনো কিছু শুধু ভালোও হয় না। ভালোর পিছনেও খারাপ থাকে, খারাপের পিছনেও ভালো থাকে। আচ্ছা এরপর কি হলো? কালসর্প আমি কালসর্পের ব্যাপারটা একটু বলি। হুম, কালসর্প যেমন হওয়া জিনিস হতে দেয় না। হুম, তোমার যোগ আছে, তুমি 100% সরকারি চাকরি পাবে, কিন্তু কালসর্প দোর গড়ায় ইন্টারভিউতে গিয়ে তুমি আটকে যাবে। আচ্ছা ঠিক সেরকমই কালসর্প তোমাকে বাঁচাবেও। যদি কেউ কোনো ক্রিয়া করে তোমার উপর, যতটা প্রভাব ফেলার কথা ঠিক ততটা প্রভাব ফেলতে পারবে না, ছুঁয়ে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা এবার হঠাৎ করে ওর মা বলে একদিন যে মেয়ে তো আমার সঙ্গে শুতো, হঠাৎ করে মায়ের চোখ খুলে, রাত্রিবেলা চোখ খুলে দেখে মেয়েটা সিলিং পাখার উপর বসে আছে। কি? খুবই ক্রিপি না ব্যাপারটা? একটা এত বড় ভারী চেহারায় মানুষ কি করে সিলিং পাখার উপর বসে থাকতে পারে? আর বসে আছে। এবং ও পরে জানা যায় ও নিজে ওঠেইনি, ওর বডি যেন কেউ হুকে করে তুলে ওকে বসিয়ে দিয়েছিল। মানে এটা মেয়েটা বলছে, শিপ্রা মেয়েটা বলছে। পরে যখন সুস্থ হয় বলে, হ্যাঁ, হুম। যে আমি ফিল করেছি আমি উঠছি ওপর দিকে, হুম হুম কিন্তু আমি বুঝতে পারছিলাম না। এবং মেয়েটা পাখার উপর বসে পা ঝোলাচ্ছিল, আর ওই পাখার যে ওপরের যে হ্যান্ডেলটা সেটাকে জড়িয়ে ধরে বসেছিল। এবং ওর মায়ের ভাবো ডিরেক্টলি চোখ খুলে ওই দৃশ্য দেখেছে। ওর মা প্রথমে মাথাতেই আসেনি ওটা ওর মেয়ে, মা বিভৎস চিৎকার করেছে। এবার ধরো দেহের ভারে যদি ফ্যানটা পড়েও যায়, তাহলে ওর মায়ের কিছু একটা হয়ে যেতে পারতো। হতে পারতো। এবার সব থেকে আশ্চর্যের বিষয়, এতটাই স্ট্রং কাজ যে সেই সময় ওর দেহের ভারটা যে ভার, সেই ভার ছিলই না। আচ্ছা। আত্মার কোনো ভার হয়? সে তো বায়ুর মধ্যে থাকে, আত্মার তো কোনো ভর হয় না। তো এখানে মেয়েটা কি মেয়েটা তো actually- আত্মা নয়, মেয়েটা তো হ্যাঁ, মানুষ, হ্যাঁ হ্যাঁ কিন্তু তার শরীরে যে জিনিসটা প্রয়োগ করা হচ্ছে বা কোনো কারণবশত ওর যা ভার, যদি সত্যি মেয়েটা যদিও খুব মোটা না, কিন্তু একটা মানুষ যদি পাখার উপর বসে থাকে ভেঙে স্বাভাবিক যাবে। ভেঙে যাবে বা ঝুলে যাবে, ও কিচ্ছু হয়নি। কিন্তু
এইগুলো আনএক্সপ্লেনেবল ব্যাপার। আর খুবই ক্রিপি, একটু চোখ বন্ধ করে ভাবলেই ভাবো যে মাটার কি অবস্থা, ওরকম অন্ধকার ঘরে মাঝ রাত্রে যদি দেখে কেউ ঝুলছে ওপরে, হুম। বসে আছে পা দুলিয়ে, কি অবস্থা হবে। তো মাটা যখন চিৎকার করে বাবা দৌড়ে আসে। হুম। বাবা বলে কি হয়েছে, না দেখে মেয়ে তখনও কিন্তু বসে আছে, মেয়েটা মানে পাখা ধরে ঘুমোচ্ছে। হুম 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 বাবা আবার পাড়া প্রতিবেশী যারা খুব বিশ্বস্ত তাদেরকে ডাকে, কয়েকটা ছেলে এসে মেয়েটাকে ধরে নামায়, ল্যাডার করে মেয়েটাকে নামায়, ধরে মেয়েটাকে শোয়ায়। তারপরের দিনই নাকি অদ্ভুত রক্ত বমি করতে শুরু করে মেয়েটা। এই জিনিসটা জানো তো ব্ল্যাক ম্যাজিকের শেষ স্টেপ, আচ্ছা আচ্ছা। রক্ত বমি। রক্ত বমি করতে 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 মারা যায় আস্তে আস্তে, ইন্টারনাল অর্গান গুলো ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে যায়। এটা শেষ স্টেপ ব্ল্যাক ম্যাজিকের। হুম হুম। তো মেয়েটা নাকি পরের দিন থেকে খুব রক্ত বমি করতে শুরু করে। মেয়েটাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করা হয়, দুর্গাপুর হসপিটালে। হুম। এবং ওখানে চার্জও প্রচুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচুর চার্জ। এবং ইমিডিয়েট মেয়েটাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এদিকে আমার হাজবেন্ডকে ফোন করে বলছে, দেখুন আমরা কোনো রকমের হাসপাতালে নিয়ে এসেছি, তবে আমরাও জানি এই জিনিস হাসপাতালে সুস্থ হবার নয় গুরুজি, আপনি হসপিটালে আসুন, যেমন করে হোক হসপিটালে আসুন। আমার হাজবেন্ড ইমিডিয়েট গাড়ি বের করে হসপিটাল যায়। হসপিটালে গিয়ে এবার হচ্ছে হসপিটালে তো ভেন্টিলেশনে কাউকে ঢুকতে দেবে না। হুম হুম হুম। এবার আমার হাজবেন্ড বলছে দয়া করুন, আমি কিচ্ছু কথা বলবো না, আমি কিছু ক্রিয়া করব। তখন ডাক্তাররা বলে ক্রিয়া আপনাকে ঢুকতে দেওয়া হবে না, ক্রিয়া তো আরোই করতে দেওয়া হবে না কোনো মতে। করবে কি করে? হ্যাঁ হ্যাঁ, এবারে তো ওর ফ্যামিলির লোকও বলছে যে আমরা বন্ডে সাইন করছি, ওনাকে প্লিজ ঢুকতে দিন, হুম হুম হুম। ওনার ঢোকাটা দরকার। হসপিটালে বলছে এখন যদি পেশেন্টের কিছু ভালো মন্দ হয়ে যায় কে দায় নেবে, এই দেবে। তখন ওর মা বলে দেখুন যা দায় আমার মেয়ে নেব, আপনি দরকার পড়লে ভেন্টিলেশন থেকে বের করে দিন কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য ভেন্টিলেশন থেকে বের করে দিন, যদি এক্ষেত্রে আমার মেয়ে মারা যায় তার দায় আমরা নেব, আমি বন্ডে সাইন করছি। যাই হোক, মেয়ের মা বাবা সাপোর্টে ছিল আমাদের, মেয়ের মা বাবা সাইন করে এবং কিছুক্ষণের জন্য মেয়েকে উইদাউট অক্সিজেন বার করা হয়, স্ট্রেচারে শোয়ানো হয়, মানে একদম এটা কমন স্পেসে, হসপিটালের কমন স্পেসে। আমার হাজবেন্ড মহামৃত্যুঞ্জয় মন্ত্র করে এবং একটা স্ট্রং বিদ্যা করে, যেটা শ্মশানে করার কথা কিন্তু হসপিটালে করতে বাধ্য হয়। ঠিক আছে, আর একটা চূর্ণ আছে, সেই চূর্ণটা আপাদ মস্তককে ছড়িয়ে দেওয়া হয়, ওর চুল থেকে মাথার নখ পর্যন্ত। ওই চূর্ণটার নাম আমি বলবো না এখানে, ওই চূর্ণটা ছড়িয়ে দেওয়া হয়। আর ওকে একটা স্ট্রং কবচ দেওয়া হয়। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতক্ষণ না ও স্বাভাবিক হচ্ছিল ততক্ষণ হাজবেন্ড আমার বসে বসে মানে 108-এরও ওপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করা হয়েছে। তারপর হঠাৎ করে ও একটা হলুদ বমি করে, রক্ত বমিটা হলুদ বমিতে পরিণত হয়। লাস্ট হলুদ বমি করে, হলুদ বমি করে উঠে বসে এবং উঠে বসে বলছে যে মা আমার খুব দুর্বল লাগছে, আমাকে হসপিটালে কেন নিয়ে এসছো। মানে ভেন্টিলেশন থেকে ডাইরেক্ট। এবার শোনো, এবার ডাক্তার গুলি মারো, রিসেপশনিস্ট যে ছিলেন, যে অ্যাটেন্ড করেছিলেন রিসেপশনিস্ট, হ্যাঁ বলছে উনি তো ভেন্টিলেশনে, উনি 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 কি করে উঠে বসলেন। তো তখন ওর মা বললো দেখুন আমরা এনেছিলাম হাসপাতালে ঠিক কথা, কিন্তু আমরা জানতাম এটা হাসপাতালের কেস নয়, আপনারা এবার বলুন আপনারা কি কি না। বলছে ওনাকে ভেন্টিলেশনে দেওয়ার দরকার নেই, নর্মাল ইয়েতে দিন, বেডে দিন। ও 1-3 এসছে যখন 3 দিন ভর্তি থাকবে। 3 দিন ভর্তি থাকবে। তো আমার হাজবেন্ড বললো দেখুন 3 দিন যখন অ্যাডমিট থাকবে আমি কিছু দিয়ে যাচ্ছি, প্লিজ পারমিট করুন ওর বালিশের তলায় রাখার জন্য। আপনারা তো সিচুয়েশন দেখলেন। তখন রিসেপশনিস্ট মহিলা বলছে না ডক্টরের পারমিশন নিতে হবে। এবার ডাক্তার আসে, ডাক্তার বলে না কিছু তো রক্ত দেওয়া যাবে না, পেশেন্টের হাইজিন নয়, এসব জিনিস তো হাইজিন নয়, এই নয়, আরো পেশেন্ট আছে, ঢোকানো যাবে না, এই যাবে না। তো তখন ওই বলে ভদ্র সিপ্রার মা বলে দেখুন আপনারা যদি এরকম করেন আমি তাহলে সরকারি হাসপাতালে ট্রান্সফার করব। মেয়েটার একটু সেলাইনের প্রয়োজন ছিল, নো ডাউট, খুব দুর্বল হয়ে পড়েছিল, একটু সেলাইন দরকার ছিল মেয়েটার, তো ওটা সরকারি হসপিটালেও হয়ে যায়। তো বললো তখন বলছে হ্যাঁ তাহলে এক কাজ করুন, আপনারা এখানে রাখবেন না, আপনারা সরকারি হসপিটালে নিয়ে যান। তো ওখান থেকে বের করে ওকে সরকারি হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানে তো পারমিশন নিয়ে নেওয়া হয় আর বালিশের তলায় কিছু দ্রব্য রেখে দেওয়া হয় এবং 3 দিন ধরে ওর সেলাইন ইনজেকশন এই সমস্ত কিছু চলে। আর আমরা ওই কয়েকটা দিন রানীগঞ্জে থাকি আমার বাপের বাড়িতে, কারণ রীতিমতো আসা যাওয়া করতে হচ্ছিল। যখন কারুর দায়িত্ব নিয়েছি তখন তো তাকে সুস্থ করাটা আমার দায়িত্ব, মেয়েটা জীবন মরণের ব্যাপার। তো
তোমার আস্তে আস্তে এইসব ক্রিয়াকলাপ শেষ হওয়ার পরে রাজেশ আসে। রাজেশকে বলা হয় যে তুমি ঘর ভাড়া নিয়েছো? না, হ্যাঁ আমি ঘর ভাড়া নিয়েছি, আমি উত্তরপাড়াতেই ঘর ভাড়া পেয়ে গেছি, আমার বাড়ি তো বালিতে, তো উত্তরপাড়াতেই ভাড়া পেয়েছি, আপনি প্লিজ একটু বাস্তুটা ভিজিট করে যাবেন। যদিও ভাড়া বাড়ি, কিন্তু তবু একটু বাস্তুটা ভিজিট করে যাবেন। তো শিপ্রাকে নিয়ে যাওয়া হয়, একটু স্বাভাবিক হয় শিপ্রা, এবং তারপর বাস্তু ভিজিটে আমরা যাই, আমার হাজবেন্ড যায়, এবং গিয়ে কিছু গৃহবন্ধন করা হয়। গৃহবন্ধনের কিছু প্রক্রিয়া আছে, যদিও ভাড়া বাড়ি তবু কিছু গৃহবন্ধন করা হয়। কিন্তু যখনই আমার হাজবেন্ড ওখানে পা দেয়, আমার হাজবেন্ড বলে যে তোমার বাড়ি থেকে কেউ এসেছিল, মানে ছেলেটাকে জিজ্ঞেস করে রাজেশকে, তোমার বাড়ি থেকে কেউ এখানে এসেছিল? তো তখন বলে হ্যাঁ আমার বাবা এসেছিল। এবারে দেখো, বাবার একটা ভালো ভাবমূর্তি আছে, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও কিন্তু বাবাটা ইনভলভ ছিল না, কিন্তু শেষে এসে তড়িটা ডুবে গেল। এরকম কারণ আমার হাজবেন্ড বলে বাবা এসেছিল কি, ইন দ্য সেন্স কেন এসেছিল, তুমি তো জানো ওরা এরকম। না দেখুন গুরুজি, আমার মা ওরম কাজ করেছে, মাসি করেছে, বাবা তো নয়। আমার বাবা খুব পোলাইটলি বললো যে দেখ তোর মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি, একটু আমি দেখা করতে যাব, মেয়েটা হাসপাতাল থেকে ফিরেছে, শিপ্রা হাসপাতাল থেকে ফিরেছে, একটু মেয়েটার সাথে দেখা করতে যাব। তো রাজেশরা না করতে পারেনি। বাবা আসে, এবং বাবা এসে ওর ব্যালকানিতে শুয়োরের দাঁত পুঁতে দিয়ে যায়। শুয়োরের দাঁত পুঁতে দিয়েছিল? শুয়োরের দাঁত খুব ভালো কাজ হয়, খুব ভালো কাজে ইউজ হয়, আবার খারাপ কাজেও ইউজ হয়, যে যেটাকে যেভাবে প্রয়োগ করে। শুয়োরের দাঁত পুঁতে দিয়ে গেছিল। তা আমার হাজবেন্ড ঢুকে ঘ্রাণ, গন্ধ এবং ভাইব্রেশনে বুঝেছিল শুয়োরের দাঁতই আছে, সেটা বোঝেনি, কেন মিথ্যে কথা বলবো। ও বলেছিল কিছু কিন্তু আছে, যেটা এই বাড়িতেও কাজ করে দেওয়া হয়েছে, তো আমাকে খুঁজে বার করতে হবে, আমাকে টাইম দাও, হয় খুঁজে বার করতে হবে। আর দেখো ভাড়া বাড়ি 1 BHK নিয়েছিল, খুব সমস্যা হয়নি খুঁজে বার করতে, কারণ গন্ধটা ব্যালকনি থেকে আসছিল। এবারে স্বাভাবিক গন্ধ কিন্তু কেউ পাবে না, স্বাভাবিক মানুষ গন্ধ পাবে না, এরা বুঝেছিল। এ তখন আমাকে বলছে তুমি সরে যাও, আমি জানি এখানে আছে। এবারে একটা গাছ আছে মানি প্ল্যান্ট, ভাবো একবার অবস্থা, মানি প্ল্যান্টের মাটির তলায় শুয়োরের দাঁতটাকে পুঁতে রেখেছিলেন ভদ্রলোক। আর সব থেকে আশ্চর্য, আর্থিক উন্নতি হবে ছেলের, এই কারণে মানি প্ল্যান্টটা ওর বাবাই গিফট করেছিল। মানে যেদিন আসে সেদিন মানি প্ল্যান্ট, মিষ্টি, এই সমস্ত কিছু নিয়ে আসে, ঘর সাজানোর কিছু দ্রব্য, এবং সাথে একটা মুখোশ, পুরুলিয়া থেকে আনা একটা মুখোশ নিয়ে আসে ওয়ার্ল্ড ডেকোরেশনের জন্য। মানে এত কিছু মানে যে মানে ছেলেটাও বলি আরে তোর মা এটা করেছে, তা সত্ত্বেও বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসতে হলো? না, মা তো দেয়নি, জিনিসগুলো বাবা নিয়ে আসছে। যাই হোক স্টিল না, আমি ওই তো বাবাটা নিজের ভুল শুধরাচ্ছে, যে তোর বাড়ি আমি সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোর বাড়ি আমি, তোর মা কিন্তু এসব জানে না, আমি যে এসেছি তোর মা জানে না, বলবি না তোর মাকে। মানে আলটিমেট কোশ্চেন সবারই ইনভলভ, বুঝতেই পারছে। মাকে বলিস না, মানে পুরো বিশ্বাসটা অর্জন করছে ছেলে। 3টে মুখোশ টাঙিয়ে দিয়ে যায়। তোমার মনে আছে পারিজাতের ঘটনায় কিছু মুখোশের কথা আমরা পেয়েছিলাম? তো মুখোশ দিয়েও কার্য হয়, মানে যে কোনো দ্রব্য দিয়ে কার্য হয়, যদি সেটাতে মন প্রাণ প্রতিষ্ঠা করা যায়, যদি তার মধ্যে একটা নারায়ণ শিলাকে যখন তুমি নারায়ণ হিসাবে সাত্বিক খাবার দেবে, তখন সে নারায়ণ শিলা। কিন্তু সেই শিলাটাকে, সেই পাথরের টুকরোটাকে যখন তুমি মদ মাংস দেবে, তখন তার মধ্যে পিশাচ আসবে। আচ্ছা, তুমি কিভাবে তাকে ট্রিট করছো তার উপর ডিপেন্ড করছে তুমি তার মধ্যে কি প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছো, বুঝলে? একটা শিবলিঙ্গকে আমরা দুধ ঢালছি, পঞ্চামৃত ঢালছি, তখন সে শিবলিঙ্গ। কিন্তু যখনই আমি তাকে, অবশ্য কাল ভৈরবকে যদিও মদ দেওয়া যায়, বাট যখন আমি মাংস উৎসর্গ করব, এ করব, নারায়ণ তো এসবের মানে ভাইব্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, ভাইব্রেশনটা নেগেটিভ হয়ে যায় পুরো। তুমি নিজে পরিষ্কার হচ্ছ না, অথচ তুমি পুজো করছো, তার পেচ্ছাপ পায়খানা করে এসে ওই বস্ত্রে তুমি তার পুজো করছো, এবং তার পুজোর ধরনটাও হবে পৈশাচিক, তখন তার মধ্যে পিশাচ ভর করবে। তো ঠিক সেরকম ওই মুখোশগুলো মন্ত্রপুত ছিল। মানে এইগুলো তো বেসিক্যালি শক্তির যে জায়গাটাকে আমরা তুলে ধরছি, যে এনার্জিটাকে তুমি এনহ্যান্স করছো, সেই এনার্জিটাই আসবে। তারপরে কি হলো? তারপরে আমার হাজবেন্ড বললো আপনি ইমিডিয়েট, তুমি যদি ভালো চাও, বাবার আবেগকে দূরে সরিয়ে রেখে এই মানি প্ল্যান্টকে ফেলো, এই মুখোশগুলো ফেলো। আর তোমার বাবা কি কি দিয়েছে বলো না? কিছুদিন আগেই এসেছিল, যেহেতু মিষ্টিও রাখা ছিল,
হুম 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 ওই মিষ্টিগুলোও বললো যে গুরুজি এই মিষ্টি আছে, এই আছে, বললো ইমিডিয়েট এগুলো সব জলে দিয়ে এসো, সব ফেলে এসো। হুম 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 সব ফেলে দেওয়া হলো, হুম মুখোশ ফেলে দেওয়া হলো, সমস্ত কিছু ফেলে দেওয়া হলো, শিপ্রার বন্ধন করে দেওয়া হলো ভালো করে, এবং ঘর বন্ধন করা হলো, আর একটা ওদের ঘরে হোম করা হলো। হুম 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 হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় হোম আর কিছু দশ মহাবিদ্যার প্রয়োগ করা হলো, হোম করা হলো। আর ওকে বলা হলো যে তোমরা 3 অমাবস্যা অবশ্যই তারাপীঠে আসবে। এই সব ফেলে দেওয়ার পরই ওই তান্ত্রিকের ফোন আসে। মানে ইন দ্য মিনওয়েল এত কিছু চলছিল। তখন এত কিছু চলছিল। তারপর লাস্ট ফোন আসে যে তুই এখনো যদি না ছাড়িস তাহলে তোকে বিছানার সাথে মিলিয়ে দেবো। তারপরে কিন্তু সত্যি ওই ঘটনাগুলো আমার হাজবেন্ডের সাথে ঘটে। তারপর আমরা গুরুদেবের শরণাপন্ন হই। মানে গুরুদেব বিষয়টা যেটা হচ্ছে, যখন তোমার হাজবেন্ড ওই জিনিসপত্রগুলো করলেন, হুম ঠিক আছে, বাড়ি বন্ধন মানে ভাড়া হুম বাড়ির যে জায়গাটা হুম রয়েছে, হুম ইভেন ওই আইসিইউর যে ব্যাপারটা বললেন, হুম হুম এইসব হয়ে গেছে, তারপরে ফার্স্টে একবার থ্রেট করেছে তোমাকে, তখন একবার থ্রেট, হ্যাঁ, তারপরে ওই পড়ে যাওয়ার ব্যাপারটা যেটা হচ্ছিল, তারপরে কেসগুলো শুরু হলো। হ্যাঁ, তারপর আবার শেষের দিকেও আবার ফোন করেছে। শেষের দিকেও ফোন করেছে, হ্যাঁ, যে তোর পেছনে কে আছে যে তুই বেঁচে গেলি, তোকে তো মেরে ফেলতাম। আচ্ছা। এই কথাটা বলেছিল, আমি বললাম না আগে, হুম 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 এই কথাটা লাস্টে বলেছি। হুম। মানে এই ঘটনাগুলো ঘটার পর যে তুই যে বেঁচে গেলি, তখন আমার হাজবেন্ড বললো তুই কি কাজ করা বন্ধ করেছিস না এখনো করে যাচ্ছিস? তো তখন এই বলছে না, ব্যাপারটা বলে। ওরা টাকাগুলো দেওয়া বন্ধ করে দিলে আমরা কাজ বন্ধ করে দেবো। আচ্ছা। তখন রাজেশ এবার নিজে পদক্ষেপ নেয়, ওর মাকে বলে তুমি যদি ওই তান্ত্রিকের সাথে আর যোগাযোগ করো বা যাও, আমরা কিন্তু খোঁজ খবর পাবো, কারণ সিপ্রার অ্যাক্টিভিটি বলে দেবে তুমি কি করছো। হুম হুম আমরা যা করার প্রোটেকশন করে নিয়েছি, কিন্তু তুমি যদি এরপরে ওখানে যাও বা টাকা দাও, আমি এবার পুলিশের শরণাপন্ন হব। যদিও পুলিশ কেস হয় না জানি, কিন্তু আমি তোমাকে অন্যভাবে ফাঁসাবো। মানে রাজেশ ওর মাকে বলে যে আমি অন্যভাবে ফাঁসাবো, বধূ নির্যাতনের জালে ফাঁসিয়ে তোমাকে আমি জেলে দেবো। হুম। কেসটা বুঝলে, যে বুঝতে পারছি। ব্ল্যাক ম্যাজিকের কোনো কেস হয় না, ভালো কথা, কিন্তু তুমি যে কাজটা করছো সেটা আইনি, আহ, মানে আইনি কোনো পরিভাষা নেই, কিন্তু আমি তো তোমাকে অন্যভাবে ফাঁসাতে পারি। তুমি যে একদম। আমাদের জীবনটা এইভাবে শেষ করছো, আমি তাহলে এক কাজ করব, আমি বলবো শিবরা যে কটা দিন বাপের বাড়িতে এই শ্বশুর বাড়িতে ছিল, ওর ওপর মানসিক, শারীরিক সব রকম নির্যাতন করা হয়েছে, ভীষণ ভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে। সেই কারণে আমি আমার মায়ের নামে বা শিপ্রাকে দিয়ে বলাবো আমার শাশুড়ির নামে কেস করতে। হুম 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 তারপরে ওই মা নাকি শান্ত হয় এবং বলে তোমার মুখ, এই যে আমি বেরোলাম মা, জীবনে যোগাযোগ করার চেষ্টা করো না, তুমি যে আমার চোখের নিচে নেমে গেছো না, তোমার মুখাগ্নিও আমি করবো না। তোমার দুর্ভাগ্য যে তোমার একমাত্র ছেলে আমি থাকা সত্ত্বেও তোমার মুখাগ্নি অন্য কেউ করবে, আমি কিন্তু তোমার মুখাগ্নি করবো না। ওই রাজেশ বলে আসে যে মৃত্যুর খবর তো পাবো, কিন্তু জীবনে আমি আসবো না তোমার মুখাগ্নি করতে। তো আলটিমেট কি হলো কৌস্তব, কাজের কাজ কিছু হলো না, হুম। সত্যেরই জয় হলো, কিন্তু মাটা ছেলেটার চোখের কি লেভেলের নিচে নেমে গেল। কুসন্তান যদিও বা কুমাতা কুমাতা কখনো তবু না, হ্যাঁ, কখনো কখনো এই কথাটা উল্টে যায়, সত্যি উল্টে যায়, কুমাতা হয়। এবং যদি লক্ষ্য করা যায় বর্তমানে বহু কেস এরকম আছে, এত ইগো মানুষের না, এত প্রতিক্রিয়া যে আমি শেষ করব মানে শেষ করব, মেনে নিন, কেন মেনে নেয়নি না, সে বেজাতি, সে ব্রাহ্মণ নয়। এটা কোনো কারণ আজকালকার দিনে? ইভেন তোমরাও তো ব্রাহ্মণ, মানে হ্যাঁ, আমরা তো ব্রাহ্মণ। এবার আমি এটাই দেখেছি যে অনেকের, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু অনেকে এই জিনিসটা মানেন, অনেকে মানেন না, বেশিরভাগই মানেন না। আজকালকার দিনে জিনিসটা কমে আসছে, সত্যি কমে আসছে, কিন্তু তবু কেউ কেউ ওই থাকে না গোড়ামি, কেউ কেউ। তো এর লাস্ট পরিণতি একটাই হয়েছে এখনো পর্যন্ত। হুম মেয়েটার ধরো 2-3 বছর বিয়ে হওয়া হয়ে গেল, 2021 থেকে যদি আমি ধরি, হুম তো মেয়েটা কিন্তু কনসিভ করেছে 2-3 বার, নষ্ট হয়েছে, এখনো পর্যন্ত আর কনসিভ করতে এখনো পারেনি। যদিও আশা ছেড়ে দেওয়া যায় না, কারণ হাতে এখনো অনেক সময়, বাট স্টিল নাও এখনো কিন্তু ও প্রেগনেন্ট হতে পারে। আচ্ছা আচ্ছা। যার পেটে এইভাবে ক্রিয়া করা হয়েছে, যার পেটে পেরেক পোতা হয়েছে, কিছু এফেক্ট দেখো থেকে যায়, পার্মানেন্ট ড্যামেজ। পার্মানেন্ট ড্যামেজ থেকে যায়। যেমন আগের এপিসোডটাতেই দেখেছো যে ওই মহিলাকে বাঁচাতে পারিনি, ক্যান্সারে মারা গেছে। ক্যান্সার ক্যান্সার। ক্যান্সার। তো এরও এখনো মানে আমি বাচ্চা খারাপ, মেয়েটা। বাচ্চা, ও তো আরো বাচ্চা, একদমই তাই। এবং এরও এখন অনেক সময় পড়ে আছে, বয়স পড়ে আছে, এরও বয়স খুব বেশি না,
কিন্তু এখনো কনসিভ করেনি এখনো পর্যন্ত, এই খবর। যাই হোক। সাংঘাতিক ঘটনা বলতো, হুম। মানে এবং তোমার আদি- রেকর্ডিং এর মাধ্যমে যখন এগুলো আবার উঠে আসে না, তো চোখের সামনে ঘটনাগুলো ঘটে, তো খুব খারাপ লাগে। এবং এই ঘটনার সত্যি আমি হয়তো আমার হাজবেন্ডকে আমি হারিয়ে ফেলতাম। হুম, লোক অনেকেই হয়তো অডিয়েন্স বলবে যে ওনার অন্য কিছু প্রবলেম আছে, অন্য কিছু রোগ আছে, কিন্তু বিশ্বাস করুন শ্রোতা বন্ধুরা, প্রত্যেক প্রচুর মঙ্গলবারই কেন হবে? না না, আমি আরেকটা জিনিস বলবো, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, প্রচুর 18,000 টাকা আমার টেস্টে বেরিয়েছে, কোথাও কোথাও তো কোনো কিছু বেরোবে। সব থেকে বড় কথা, আমি দেখছি ওপরে এতটা মাথা ফোলা পিছন দিকে, তাহলে তো ইন্টারনাল কিচ্ছু ড্যামেজ হয়নি, কিচ্ছু না। 6 মাস বাদে বাদে হতো আর মঙ্গলবার রাতেই হতো। বাস 3 বার হয়েছে, 3 বার। হুম, এখনো পর্যন্ত আর মানে বলতে নেই, এখনো পর্যন্ত আর হয়নি, ওই জিনিস আর হয়নি। আদিবাসী এবং ও জানো এই যে ঘটনাটা ঘটতো, কত হুম। দুর্বল থাকতো, মোটামুটি 3-4 দিন যাবত কত দুর্বল থাকতো, প্রেসার ফল করে যেত। মানে আমার ঘরে প্রেসার মেশিন আছে, আমি প্রায় প্রেসার মাপি, কিন্তু ওর মানে সেই মুহূর্তে প্রেসার হয়তো ঠিক আছে, কিন্তু ওই 2-3 দিন যাবত ওর এত দুর্বল, এত উইকনেস থাকতো, ও বলতো খালি ঘুমাবো, আমি খালি ঘুমাবো। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে আমার সব থেকে ক্রিপি লাগছে, যেটা মঙ্গলবার দিন রাতে রাতেই হতো, মানে প্রত্যেক মঙ্গলবার শনিবার রাতে আর মঙ্গলবার এই দুটো বারেই এই ধরনের ক্রিয়া করা হয়। হুম। ক্রিয়া করা হয়। তো যাই হোক, মঙ্গলবার করেছে, ভালোই করেছে, হনুমানজিও বোধহয় রক্ষা করেছে। এরকমটা হয়, মানে মঙ্গলবার দিনটা তো তন্ত্রের, মানে এটা বারের একটা গুরুত্ব থাকে। দেখো যতই হোক ও তো খারাপ কাজ করছিল, এবার আমার কর্ম যদি ভালো থাকে না, তো কর্ম একটা এমন ফ্যাক্টর করে, তুমি কর্মের দ্বারা অনেক খারাপকেও ভালো করতে পারো। আমি পডকাস্টে বলেছি, সত্যভামা কৃষ্ণের যে বউ, সে একজন সাধারণ নারী ছিল, শুধুমাত্র তার কর্মের দ্বারা সে কৃষ্ণের বউ হতে পেরেছিল পরের জন্মে। কর্ম যদি ঠিক থাকে, কর্ম যদি সঠিক থাকে, অনেক অসাধ্য সাধন হয়। তো আজ কর্মটা বোধহয় আমাদের ভালো, তাই কোথাও না কোথাও ঈশ্বরের সাপোর্ট পেয়েছি। আদিবাসী তন্ত্র নিয়ে তোমার সাথে একটা পডকাস্ট করব, হ্যাঁ, যদি Audience সবাই যদি চায়। চাই অবশ্যই করো। কারণ খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপার। আদিবাসী তন্ত্রের ফ্যাক্ট কি জানো তো, খুব হাতের কাছে জিনিস হুম। দিয়ে কাজ করা হয়, কিন্তু খুব স্ট্রং। এবং আদিবাসীর সাথে একটা জাতির কথা উঠে আসে, কি বলতো, কি? সাঁওতাল জাতির কথা। আচ্ছা আচ্ছা। আদিবাসী মানে সাঁওতাল জাতির কথা উঠে আসে। মানে ঠিক আছে, তারাও কি- এখানে আমি কাউকে ছোট বড় কিচ্ছু করছি না, হুম, হুম। কিন্তু আমি একটাই কথা বলবো, সাঁওতালদের ঘরেও এমন এমন আছে মানুষ, যারা কিন্তু তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি হয়তো অত জানে না, কিন্তু কিছু আদিবাসী ক্রিয়া জানে। ঝাড়ফুঁক, পেটে ব্যথা কমিয়ে দেওয়া, মাইগ্রেনের সমস্যা দূর করা জানে, সেরকম সেরকম মানুষ আছে, আজও আছে। সেগুলো কি খুবই সাংঘাতিক, মানে সাঁওতাল যে তন্ত্রের না, কথা সাংঘাতিক বলতে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়, একই গল্প। বলছেন, তান্ত্রিক যেমন ভালো আছে খারাপ আছে, তন্ত্রও ভালো আছে খারাপ আছে, এরাও ভালো কাজও যেমন কারুর পেটে ব্যথা ছাড়িয়ে দিতে পারে, যেরকম আবার কারুর পেটে ব্যথা উঠিয়েও দিতে পারে। এইগুলো কি মানে পুরোটাই দ্রব্য গুণে হয় নাকি? হ্যাঁ, দ্রব্য গুণ, আদিবাসী তন্ত্র দ্রব্য, একদম। গাছরা, শেকড় বাকড়, ফল মূল, বীজ, ফলের বীজ, এই সমস্ত দ্রব্য গুণে। এই যে শুয়োরের দাঁত, হুম। তারপর তোমার বাঘের মল, পেঁচার পালক। লোক ভাবে তান্ত্রিকরা অনেক টাকা নেয়, কিন্তু আমার কথা হচ্ছে এই দ্রব্যগুলো কেউ জোগাড় করে দিত, পেঁচার পালক, বাঘের মল, মুখের কথা জোগাড় করে দেওয়া। এই বাঘের মল দিয়ে কি করা হয়? এটা তো ডিসক্লোজ করা যাবে না, ঠিক আছে। তোমাকে পার্সোনালি আমি বলতে পারি, কিন্তু জানো তো অডিয়েন্স ভালো খারাপ, কেউ খারাপ প্রয়োগও তো করতে পারে, তাই না? এবার বাঘের মল খুঁজলে কিভাবে যাবে, সেটাও তো একটা ব্যাপার, তাই না? যাই হ্যাঁ, না সে যাদের চ্যানেল আছে তারা ঠিকই জোগাড় করে নেবে। ওকে ওকে ওকে। আমরা ডেফিনেটলি আদিবাসী তন্ত্র নিয়ে একটা ডিটেলসে কথা হ্যাঁ, সেখানে আমি বলবো বাঘের মলের ভালো প্রয়োগ। ওকে, থ্যাংক ইউ ঠিক আছে। ঘটনাটা শেয়ার করার জন্য। একদম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাঝে মধ্যে এই কথাগুলো আবার উঠে আসে, যদিও তাদের আমি পারমিশন নিয়েছিলাম, তারাও রাজি ছিল যে হ্যাঁ বলতেই পারো, কারণ তার মা বাবার সাথে তার কোনো যোগাযোগ নেই। তো তারাও চেয়েছিল যে এই যদি তুমি এটা পোস্ট করো ওরাও শুনবে, কারণ ওরা বলেছে যে এই যে একটা প্ল্যাটফর্ম পেয়েছো দিদি, নিশ্চয়ই বলো, আমরা চাই এই কথাটা হোক, বা এরকম মানুষ যে পৃথিবীতে আছে
যারা এতটা ক্ষতি করতে পারে সামান্য একটা কারণে, সেটা সবাই জানুক। তো ওদের পারমিশন নিয়েই তো আজকের কল রেকর্ডিংটা হলো। ডেফিনেটলি। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই এপিসোডটা শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে, এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনাদের কিউরিওফাইটে কীরকম ধরনের এপিসোড চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটে এরকম আর 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।